আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ভালো লাগবে আপনাদের। বলছেন তানভীর তুষার। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি তানভীর তুষার। তো আমি আজকে একটা ঘটনা শেয়ার করব। এটা মসজিদের একজন মুয়াজ্জিনকে নিয়ে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন হানিফ আহমেদ। উনি ঢাকায় খিলক্ষেতে থাকেন। তো উনি আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করছেন, আমি সেই ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ঘটনাটি হচ্ছে 1970 সালের ওই দিকের ঘটনা। আর এই ঘটনাটির স্থান ছিল হচ্ছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার কোনো এক গ্রামে। উনি গ্রামের নামটি আমাকে বলতে নিষেধ করছেন। আর হচ্ছে ওনার যে ঘটনাটি ঘটে, এটা ওনার হচ্ছে দাদার সাথে ঘটনাটি ঘটে। ওনার দাদির মুখে ওনার মা ঘটনাটি শুনে ওনাকে এটা বলে। তো ওই মুয়াজ্জিন যে ছিল তার নাম ছিল চান মিয়া, কিন্তু এই গ্রামের মানুষ তাকে চুনু মিয়া বলেই বেশি চিনত। তো 1970 সালের দিকে যখন এই ঘটনাটি ঘটে, তখন এইভাবে ঘড়ির কোনো প্রচলন ছিল না। তো এই এক পর্যায়ে উনি মসজিদে আজান দিতেন, ফজরের আজান। তো একদিন গভীর রাতে উনি ঘুম থেকে ওঠেন। ওঠার পরে বাহিরের চাঁদের আলো দেখে ওনার মনে হয় যে দিনের সকালের একটা আভা ফুটে উঠতেছে। তো এটা যে আসলে চাঁদের আলো ছিল উনি বুঝতে পারেন না। উনি তখন বের হয়ে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যায় বাড়ি থেকে। তো উনি যখন মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়, ওনার বাড়ি থেকে এক পাশে একটা পুকুর ছিল যাওয়ার পথে, এবং আরেক পাশে কিছু বাঁশঝাড়, কিছু গাছপালা দিয়ে ভরা ছিল। তো উনি যখন পুকুরটা পার হয়ে যাচ্ছেন, তখন দেখে যে সামনে একটা গাছে বিশাল একটা পেঁচা বসে আছে, এবং পেঁচাটা ওনার দিক হয়ে একটা করুণ সুরে ডাক ছাড়ছে। তো উনি চিন্তা করে যে পেঁচা সাধারণত মাঝরাত্রে ডাকে, উনি কি মাঝরাত্রে উঠলেন কিনা। কিন্তু ওনার কাছে তো কোনো ঘড়ি ছিল না, এই জন্য উনি বুঝতে পারতেছিলেন না যে আসলে এখন এটা মাঝরাত্রি নাকি হচ্ছে ভোর হয়ে যাচ্ছে। তো উনি ভাবলেন হয়তো পেঁচাটা কোনো কারণে এখন পর্যন্ত এখানে আছে। তো উনি যখন পেঁচা অতিক্রম করে আবার মসজিদের দিকে যাওয়া শুরু করলেন, তখন ওনার মনে হলো যে ওনার পিছন থেকে কোনো একটা শব্দ বা এমন কিছু একটা সংকেত দিচ্ছে, যাতে ওনাকে নিষেধ করতেছে যে এই টাইমে তুমি মসজিদে যাও না বা এই পথে তুমি যাও না। তো উনি এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয়নি, না দিয়ে উনি আবার মসজিদের দিকে হাঁটা শুরু করে। তো মসজিদের দিকে যাওয়ার এক পর্যায়ে উনি দেখে যে মসজিদ থেকে কিছুটা দূরে চাঁদের আলোয় মসজিদটা অনেক বেশি আলোকিত লাগতেছে তখন। আর চারপাশের অন্ধকারটা অনেকটাই কেটে আসছে, আর সাথে রাতের যে শব্দগুলো এটাও হচ্ছে। তো উনি সময় না বুঝে তাড়াতাড়ি মসজিদের কাছে চলে যায়, এবং যাওয়ার পরে উনি মসজিদের দরজা খুলে মসজিদের ভিতরে প্রবেশ করে। তো উনি মসজিদে ঢোকার সময় মসজিদের তালা খুলে তারপরে মসজিদের ভিতরে ঢুকে যায়। তো গ্রামে ওই টাইমে সাধারণত মসজিদের ভিতরে রাতে কেউ থাকে না, মসজিদটা তালাবদ্ধই থাকে। কিন্তু উনি যখন মসজিদের ভিতরে ঢোকেন, তখন দেখেন যে কয়েকজন জুব্বা পরিহিত যুবক, যাদের চেহারাগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তারা মসজিদের ভিতরে আগে থেকেই আছে। তো উনি ব্যাপারটাতে বেশ অবাক হয়ে যায় যে আসলে এইভাবে তো মসজিদের ভিতরে লোক থাকার কথা না, আমি যেহেতু তালা খুলে ঢুকছি ভিতরে। আর উনি কাউকে চিনতেও পারে না, যে মসজিদের ভিতরে লোকগুলোকে কাউকে চিনতেছে না। তো উনি তখন কি করে যে একটু ওনাদের ওই লোকগুলোর দিকে তাকানো শুরু করে। তখন লোকগুলো অনেক দ্রুত, মানে একদম মানুষ যেভাবে হাঁটে ঠিক সেইভাবে না, এটা অনেকটা দ্রুত ওনারা মসজিদের ভিতরের এই মাথা থেকে ওই মাথা যাচ্ছেন, এবং ওনার সামনে এসে দাঁড়ায় যাচ্ছেন। তো এইটা দেখার পরে উনি আর কি স্বাভাবিকভাবে এটা অনেক বেশি ভয় পেয়ে যায়, যে এমনিতেই অস্বাভাবিক বিষয় যে মসজিদের ভিতরে, তার উপরে আবার এইরকম একটা ব্যাপার। তো উনি তখন এইখানে অজ্ঞান হয়ে পড়ে যায় মসজিদের ভিতরে। তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে, ওনার ঠিক কতক্ষণ পরে উনি বলতে পারে না, তারপরে উনি যখন জ্ঞান ফেরে, তখন দেখে যে উনি মসজিদের ভিতরেই আছেন, এবং চারপাশে মুসল্লিরা ওনাকে ঘিরে দাঁড়ায় আছেন। তো উনি তখন জিজ্ঞাসা করে একজনকে, ওনাদের যে ইমাম ছিল মসজিদের, তো ওনাকে জিজ্ঞাসা করে যে আমি এখানে কতক্ষণ ধরে পড়ে আছি। তো ইমাম সাহেব তখন ওনাকে বলতেছিল যে তুমি তো এখানে পড়েছিলে না, তুমি ছিলা মসজিদের বাইরে, এবং তুমি আমাদের সাথে নামাজ পড়ছো। নামাজ পড়ার পরে তুমি যখন বাইরে বের হয়ে যাও, তারপরে একটা শব্দ শুনে আমরা নামাজ পড়ে যখন বের হই, তখন দেখি যে তুমি মসজিদের বাইরে উঠানে অজ্ঞান হয়ে পড়ে আসো। তো উনি তখন বিষয়টাকে ঠিক
বুঝাইতে পারে না যে আমি তো মসজিদে আসছি আজান দেওয়ার জন্য, আমি তো আজানই দেই নাই, তাহলে আমি আপনাদের সাথে নামাজ পড়লাম কিভাবে? কিন্তু অন্য যারা নামাজ পড়তে আসছে তারা আবার বলতেছে যে না, আপনি তো আজান দিছেন এবং আমাদের সাথে আপনি নামাজ পড়ে একটু আগে বাইরে বের হলেন। তো উনি তখন আবার ইমাম সাহেবকে বলতেছিল যে আমি তো হচ্ছে এইভাবে আসছি, কিন্তু আমি তো মসজিদের ভিতরে ঢুকে এরকম অবস্থা দেখছি, তখনই তো আমি অজ্ঞান হয়ে গেছি, আমি তো আসলে আজানই দেই নাই। তো এই ঘটনাটা আসলে এইরকমই যে এইটার কোনো ব্যাখ্যা উনিও দিতে পারে নাই বা যারা নামাজ পড়তে আসছে তারাও দিতে পারে নাই। তখন সবাই মিলে অবাক হয়ে যায় যে তাহলে আজান কে দিল এবং ওনাদের সাথে নামাজ পড়লো কে ওনার রূপ ধরে? আর উনি বা মসজিদের ভিতরেই যদি এসে থাকে তালা খুলে, তাহলে উনি মসজিদের বাইরে আবার অজ্ঞান অবস্থায় পড়েছিল কেন? তো এই ব্যাপারটা তখন কেউ এটার কোনো সুরাহা করতে পারেনি। তো এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। কথা না বাড়িয়ে আরাফাতের ঘটনায় যাওয়া যাক। ঘটনাটা হচ্ছে আমার এরিয়ার একজন চাচাতো ভাই আছে, মানে ওর একটা কাজিন, ও হচ্ছে সেনাবাহিনীতে চাকরি করতো। সেনাবাহিনীতে চাকরি করার পর ছুটিতে বাড়িতে আসছিল। বাড়িতে আসার পর বিয়ে শাদী করার 3 থেকে 4 মাস পরে হচ্ছে উনি শ্বশুরবাড়িতে যায় ওনার ফুল ফ্যামিলি নিয়ে। যাওয়ার পথে হচ্ছে ফার্স্টে ভালোই ছিল, পরে অর্ধেক রাস্তা যাওয়ার পরে হচ্ছে আমি রাস্তার বর্ণটা দিতে নিচ্ছি, রাস্তা দেখতে যেমন আর কি। রাস্তাটা হচ্ছে একটা বিলের মাঝখান দিয়া, দুই পাশে হচ্ছে মোটামুটি ভালোই গাছগাছালি আছে। তারপর রাস্তাটা পার হওয়ার পরে হচ্ছে এই সন্ধ্যার আগে আগে অবস্থা। তারপর হচ্ছে যখন গাড়ি যায়, রাস্তার আশেপাশে কিছুই নাই, কিন্তু গাড়িটা ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পরে হচ্ছে মানে খুবই ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট ছিল। গাড়িতে হচ্ছে যে 6 জন ছিল, 6 জনই মারা গেছে ওই জায়গায়। 6 জনই মারা যাওয়ার পরে ওই জায়গায় কিন্তু আশেপাশে মানুষজন বা বাড়িঘর তো নাই। তো আস্তে আস্তে মানুষ জানাজানি হওয়ার পরে অনেকগুলা মানুষ আসলো আর কি। আসার পরে ধরে মানে হচ্ছে মেডিকেলে নিয়ে গেল। মেডিকেলে যাওয়ার পরে হচ্ছে 6 জনের ভিতরে 4 জন জায়গায় মারা গেছে, আর 2 জন একটু বেঁচে ছিল। পরে 2 জন নাকি পরের দিন মারা গেছে শুনলাম। তার ভিতরে যে আমার কাজিন ছিল, ওর হচ্ছে যে সেনাবাহিনীর চাকরি করলো, ওই ছেলেটা নাম আমি নাই বলি, সেনাবাহিনীতে চাকরি করতো, ওই জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে সব মানে হচ্ছে পোস্টমর্টম করার পরে সব নিয়ে আসছে, কিন্তু ওর বডির এমন অবস্থা, শেপ মানে ফেসটা বোঝা যাচ্ছিল না, এমন অবস্থা। তারপর হচ্ছে হাত পা মানে খুবই বিশ্রী একটা অবস্থা, মানে দেখলেই ভয়ঙ্কর লাগে, মানে ভয় লাগে। পরে নিয়ে আসলো, জানাজা টানাজা দেওয়ার পরে আস্তে আস্তে রয়ে গেল। কিন্তু হচ্ছে আচ্ছা এটা পরে বলি। কিন্তু হচ্ছে দেওয়ার পর হচ্ছে এলাকাতে হচ্ছে যে একটা দোকান ছিল ওদের বাড়ির পাশে, আড্ডা দিত। ওই দোকানে বসে প্রায় অনেকজনে আড্ডা দেওয়ার পর হচ্ছে রাত্রে 10টা 11টা 12টা একটা নাই, ওই জায়গায় বসে সবাই আড্ডা দিত। মানে ওই জায়গায় একটা টিভি ছিল, টিভিতে বসে খেলা দেখতো বা হচ্ছে মুভি দেখতো, যাই দেখতো, ওই জায়গায় থাকতো আর কি। দেখার পরে হচ্ছে একদিন হুট করে ওর ভাই যে আছে, ওর ভাই হচ্ছে আমাদের সাথেই পড়তো, ও আসছে, পরে আসার পরে দোকানে বসছে। মানে ও ঢাকা থেকে গেছে, যাওয়ার পরে মানে দোকানে গেছে। দোকানে যাওয়ার পর হচ্ছে রাত্রের 12টার দিকে দোকান বন্ধ ওই সময়, কিন্তু ওই সময় উনি যায় দেখে দোকান খোলা। উনি হয়তো ভাবছে যে দোকান খুলছে, ও মেবি আছে দোকানের ভিতরে। পরে যায় দেখে নাই, কেউ নাই, কিন্তু দোকান খোলা। আর যে ওই ভাইটা মারা গেছিল না, ওর ভাইটা এই জায়গায় বসা। তো যায় দেখেই অবাক, মানে কি ব্যাপার। বসার পরে ও চাওয়ার পরবর্তীতে একটু কনফিউশনে পড়ে গেছিল। পরে আবার হ্যালুসিনেশন দেখে পরে ভাবছে আবার চাওয়ার পরে দেখে নাই, এই জায়গা থেকে না যাওয়ার পরে ও খুঁজতেছে, মানে কিছু আছে নাকি আশেপাশে খুঁজতেছে। পরে খোঁজার পরে কিছু দেখলো না। পরে আবার ও দোকানের সামনে গেল, মানে সাহস করে দেখলো দোকানটা খোলা কেন, ও আছে কিনা, দোকানের যে মালিক ও আছে কিনা। পরে যায় দেখে ও নাই, কিন্তু চেয়ারটা যে জায়গায় হেলান দিছিল ও বৈশাখ, ওই চেয়ারটাতে উইটা যাওয়ার পরে যে একটু হালকা একটু আছে না, চেয়ারটা জায়গায় লড়ছে বা এমন এমন টাইপ বোঝা যাচ্ছে। পরে ওই জায়গাতে কিছুক্ষণ ও দেখে চলে গেছে। এদিন আর কিছু বলে না, যায় এই ঘটনাটা বাড়িতে যায় বললো আর কি। বলার পরে হচ্ছে আর একদিন ওদের বাসার হচ্ছে একজন আসলো, মানে আসার পরে ও জানে না ও যে মারা গেছে। ও ভাবছে এদের ছুটিতে আসছে বা হয়তো কোথাও ঘুরতে গেছে, ও আসছে, ও যে মারা গেছে ও যায় না। তারপর হচ্ছে ও আবার ওই দোকানের সামনে গেল। দোকানের সামনে মানে ঘুরতে গেছে, মানে চা খাবে এমন অবস্থায়। যা জিজ্ঞেস করলো দোকানদার, মানে আবার ওই যে ওর ভাইয়ের সাথে যা ঘুরলো সেম কাহিনী, ও এই জায়গায় বসে আছে বা সিগারেট খাচ্ছে এমন টাইপ, কিন্তু সেম কাহিনী আগের মতোই। যা পরে দেখে কিছুই নাই, পরে গেল। আরেকদিন হচ্ছে
এই দোকানদার বসে আছে, মানে ওর দোকানদার বলতে ওর বাপ বসছে আর কি ওই জায়গায়, ওই বসে নাই আর কি। ওনার বাপ হচ্ছে বৃদ্ধ বয়সের, মানে বয়স হয়ে গেছে অনেক। বসার পরে মেবি দোকানের লোকজন সবাই চলে গেছে। চলে যাওয়ার পরে হচ্ছে 1:30টার দিকে পরে জানি ও আসলো, মানে যে মারা গেছে আর কি সেনাবাহিনীর চাকরি, তো আসলো। আসার পরে বলতে যাচ্ছিল আর কি, মানে সিগারেট চাইলো ওনার কাছে। উনি তো অবাক, ও মারা গেছে কিভাবে সিগারেট চায় আর কি। পরে ওইসব ঘটনা পড়ার পর আস্তে আস্তে এলাকায় এই জিনিসটা জানাজানি হওয়ার পর ওর নাকি ওর আব্বুকে রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে, মানে হচ্ছে তার হচ্ছে একটা হাতের অর্ধেকটা অংশ ওই জায়গায় রয়ে গেল, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় রয়ে গেল, ও টানতে পারে নাই। এইসব আস্তে আস্তে 2-3 দিন ওইসব দেখতে দেখতে পরে ওর বাপ মানে খুব একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে এলাকায়। সবাই ওই দোকানের পাশ দিয়ে বা ওদের বাড়ির পাশ দিয়ে গেলে ওরে দেখতে পায় বা ভয় পায়, এমন টাইপ কিছু একটা। পরে আর কি করবে, উনি পরে মসজিদের একটা বড় হুজুরের কাছে গেল, আর ঘুমের ভিতরে যে স্বপ্নে দেখে ওইটা দেখার পরবর্তীতে হুজুরে সব খুইলা বললো। হুজুর বললো তা ওই অ্যাক্সিডেন্টে যে জায়গায় হয়েছে ওই জায়গায় যে হাতটা খোঁজা দরকার, যে জায়গায় স্বপ্নের ভিতরে দেখাই। পরে 2-3 দিন পর মানুষজন নিয়ে ওই জায়গায়, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায় গেছে। যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর মানে হাতের যে পচা অংশটা পড়ে ছিল ওইটা খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পর আবার হচ্ছে ওইগুলা আবার কবর রাখছে, মানে হচ্ছে সুন্দর করে ওইটা দিয়ে আবার কবরে নিয়ে রাখছে। এই হলো রাসেল ভাই ঘটনা। আমরা চলুন তার দ্বিতীয় ঘটনায় চলে যাই। আমি যে আমার সেকেন্ড ঘটনাটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে আমার গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা, অনেক বছর আগের পুরানো, মানে আমার জন্মের আগের ঘটনা আর কি। এটা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমি যখন গ্রামে বেড়াতে যাই তখন হচ্ছে আমাদের এই যে voot.com নিয়ে কাজ করি বা এগুলা শোনার পরে বলে কিসের ঘটনা তোরা শেয়ার করিস, মানে আমার যে দাদা উনি বলতেছে কিসের ঘটনা শেয়ার করিস। ওইসব বলার পর মানে এইসব ভৌতিক বা এইসব বলার পর হচ্ছে বলে আমার একটা ঘটনা আছে আমি বলি শুন। পরে বলার পর হচ্ছে যে ওনাকে বললাম বিকালে আমি শুনবো আপনার ঘটনা। পরে গেলাম সন্ধ্যার দিকে, পরে একটা দোকানে যাই বসলাম, বসার পরে ঘটনাটা শুনতেছি। ডিরেক্ট ঘটনায় চলে যায়। ঘটনাটা হচ্ছে উনি হচ্ছে ওনার 3 জন ছিল, মানে আমার 3 জনে আমার দাদা লাগে ধরতে গেলে। ওনারা হচ্ছে প্রচুর মাছ ধরতো, মাছ ধরার নেশা আর কি, প্রচুর, রাত নাই দিন নাই সবসময় মাছ ধরতো। আর আমার যে দাদার কথা বলতেছি উনি হচ্ছে দেখতে অনেক মানে বডি শেপে ওনার আকৃতি হচ্ছে অনেক বিশাল, মানে হচ্ছে বলতে গেলে কত বলবো, মানে কি বলা যায় এটা, যাই হোক। পরবর্তীতে হচ্ছে ওনারা মাছ ধরে, ওনারা 3 জন রাত্রে 2টা-2:30টার দিকে হচ্ছে মাছ ধরতে চলে যায়। ভোরে মাছ বেশি ধরা পড়ে আর কি জালের ভিতর। ওনারা হচ্ছে নদীর মাঝখানে বিশাল মানে একটা জাল করে আর কি ফেলানো হয়, ওই জাল থেকে একটি মাছ ধরে। ওনারা প্রতিদিন রেগুলার যেভাবে মাছ ধরে ওইভাবে যায় আর কি। যাওয়ার পর একদিন তারা 2 জন ছিল, আরেকজন আসে নেওয়ার পরে ওনারা হচ্ছে নদীর পাড়ে হচ্ছে একটা ছোট ছাউনির মতো দিছে, ছাউনির মতো দিয়ে মাছ জাল রেখে এসে ওই জায়গায় বসে থাকার পরে ওনারা হচ্ছে একজনের লক্ষ্য করছে, মানে হচ্ছে ওনাদের চারপাশে হচ্ছে মানে হচ্ছে এটা শোর বলেন কি জানি বলে একটা ঘোরাঘুরি করতেছে। 1-2টা ওদের পাশ দিয়ে এক যায় আরেকটা আসে, এক ঝাঁক যায় আরেকটা আসে। তারপর হচ্ছে ওনারা লক্ষ্য করতেছে নদীর উপর দিয়ে ওরা আসা যাওয়া করতে, 20-25টার মতো ওরা আসা যাওয়া করতেছে, মানে এমন অবস্থায়। পরে এটা দেখে উনি ভয় পাইছে। ভয় পাওয়ার পর ওর সাথে যে ছিল ওনার জাগাইছে, ঘুম থেকে জাগানোর পরে বলে ও জাগার জন্য। উনি পরে বলে চুপচাপ দেখো, আর কিছু বললো না, চুপচাপ শুয়ে থাকো। করতে করতে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো চলে গেছে, মানে এমন একটা অবস্থায়। পরে আস্তে আস্তে ওনারা ফজরের আজান দিল, ওই ঘটনাটা শেষ ওই দিন। পরে ওনারা জালে দেখে অনেকগুলো মাছ পড়ছে, মাছ নিয়ে আবার চলে যাওয়ার পর আবার সেম কাহিনী পরের দিন আসলো, মানে মাছ ধরার জন্য। মাছ ধরার পর ওনারা 3 জনে আসছে। 3 জন আসার পর ওনারা আবার বসার পরে আবার রেগুলার যেভাবে জাল ফেলে আসে সবকিছু গুছায় গেছে, এসে আবার বসার পরে হচ্ছে তারা ঘুমায় গেছে। আর একজন বলছে আমি যাই একটু, মানে হচ্ছে ওই যে মাছ ধরার মতো পোলো আছে না কি বলে এটা, মানে হচ্ছে বর্ষাকালে হচ্ছে যে সাইডে মাছ ধরে ওইগুলো আর কি, ওগুলা নিয়ে গেছে মাছ ধরার জন্য। বলে ওরা ঘুমাক, আমি একটু ঘুরে আসি, দেখি এই সাইডে মাছ পড়ছে ভালো, এগুলা নিয়ে আসি। যাওয়ার পর আমার দাদা হচ্ছে এমন সাহসী মানুষ, ও একা একা যাইতে পারে, ভয় পেয়ে না। পরে যাওয়ার পরে হচ্ছে উনি মাছ ধরতে এমন পর্যায়ে গেছে, মানে হচ্ছে উনি ওনাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। আর যারা 2 জন আছে ওরা 2 জন ভাবতেছে ওনারা কই গেছে। পরে যারা বসে ছিল ওরা ভাবতেছে হচ্ছে ওই পাশ দিয়ে ও ডাকতেছে ওদেরকে। পরে ওনারাও একজন গেছে আর একজন বসছে। যাওয়ার পরে যা দেখে না ওনারা ডাকে না, মানে 2 জন 2 পাশ দিয়ে চলে গেছে, নদীর 2 পাশে, একজন দেখে না। পরে আস্তে আস্তে
এই অবস্থাটা আমার দাদা বুঝে গেছে, মানে হচ্ছে ওদের মাছের নেশায় ধরে আস্তে আস্তে অনেক দূর নিয়ে গেছে। পরে কি আর করবে, দিন তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে আসছে, মানে উনি জানে ওনারা নাই, কিন্তু ওনারা ডাকতেছে, ভাবছে কাছে আছে। পরে চলে আসছে, এই দিন চলে আসার পরে আবার ওই জায়গায় বসার পরে ওনারা চাটা খায়, আবার ঘুম দিছে। ঘুম দেওয়ার পরে ফজরের আগে আগে ঠিক ওনাদের হচ্ছে যে জায়গায় ছাউনি দিছিল ওই ছাউনির উপরে হচ্ছে ঢিল মারতেছে, আর হচ্ছে যে মাছের যে একটা ছিল মাছ রাখার জন্য ওইটা নিয়ে গেছে, ওইটা নাই। ওনারা দেখে মাছ রাখার যে একটা ওইটা নাই, মাছ সহ নিয়ে গেছে। পরে কি ফজর আজান দেওয়ার পরে দেখে এটা নাই, পরে আবার যে যতগুলো মাছ ধরছে ওইগুলো নিয়ে আবার চলে গেল। আবার হচ্ছে তৃতীয় দিন আবার গেছে মাছ ধরতে, একজন একটু অসুস্থ হয়ে পড়ছে, 3 জনের ভিতরে একজন অসুস্থ হয়ে পড়ে, ও যায় নাই। পরের দিন 2 জন গেছে, 2 জন যাওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ সময় থাইকে আর একজন চলে আসছে, বলছে শরীর খারাপ লাগতেছে, জ্বর আসছে, আমি যাই, তুমি আমার সাথে চলো, একলা একলা থাকার দরকার নেই। আমার দাদা বললো না সমস্যা নাই, আর কিছু সময় তো 1-2 ঘন্টা পরে আজান দিবে, আমি যাব না, তোমরা যাও। পরবর্তীতে হচ্ছে উনি একা একাই রয়ে গেল, বললো জালে কি মাছ আছে দেখে আসি। মানে উনি হচ্ছে একটা ভেলা নিয়ে ওই নদীর মাঝখানে গেছে জাল তোলার জন্য। যাওয়ার পর হচ্ছে উনি মাছ নিয়ে আসার সময় একটা মানে হচ্ছে এমন টাইপের একটা জিনিস দেখলো, ওর সাথে মাছ নিতে দেয় না আর কি, কথা বলতেছে ওনার সাথে, মাছ নিতে দিবে না, মাছ দিয়ে যেতে। আমাদের বলছে মাছ দিব না। ওইসব নিয়ে হচ্ছে 2 জনের ঝগড়া চলতেছে 2 জনের ভিতরে, মানে ওই যে অবয়কটার সাথে ঝগড়া চলতে চাই। ঝগড়া চলার পরে হচ্ছে এক পর্যায়ে হচ্ছে 2 জনের মানে মারামারি এমন টাইপ হয়েছে, মানে নদীর উপরে চলে আসছে মারামারি করতে করতে। এইসব অনেক মানে মারামারি করতে করতে এমন অবস্থায় পর্যায়ে গেছে, মানে আমার পুরো লাস্ট পর্যায়ে দাদারে নিয়ে মাটির নিচে গায়ে রাখছে, মানে কাদা আছে না, কাদার নিচে হচ্ছে গলাটা বাসায় রাখছে, এমন অবস্থায় গায়ে ফেলছে এই জায়গায়। এরা রাইখা চলে গেছে। পরবর্তীতে ওরা যায় নাই, সকাল হয়ে গেছে, এখনো মাছ নিয়ে যায়নি। পরে খোঁজ নিয়ে ওনার ছেলে খোঁজ নিতে যায়, দেখে মানে হচ্ছে যে কাদা মাটিটা ছিল ওই জন্য মানে হচ্ছে মানুষ যে গড়াগড়ি খেলে যেমন অবস্থা না, এমন অবস্থা, পানি টানি মানে হচ্ছে কাদা। পরে খুঁজতে এক পর্যায়ে যায় নদীর পাড়ের যে একটা অংশ আছে ঝোপঝাড়ের, ওই দিকে হচ্ছে ওনারা নিয়ে ঘায়রা রাখছে এতটুক। পরে ওই তো অজ্ঞান হয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে হচ্ছে গোসল টুসুল করা, ঝাড়পুর মানে হচ্ছে এমন অবস্থায় কথা বলতে পারতেছে না সবকিছুই। পরে কবিরাজ টবিরাজ হুজুর টুজুর অনেক কিছু দেখানোর পরবর্তীতে হচ্ছে 3 দিন পরে মারা গেছে, আর ওখানে নাই। এই হলো আমার কথা। ইয়াসির আরাফাতের ঘটনা আপনাদের ভালো লাগবে, চলুন তাহলে আমরা শুরু করি। আজকে আমি যে গল্পটা বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন ক্লাস 1 কি 2-তে পড়ি তখনকার এই ঘটনা। তো এই ঘটনাটা আমি এখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি বলতে শুধু আমার বাড়ির লোকজনই জানে, বাইরে ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ জানে না। তো আজকে আমি এই গল্পটা বলতেছি। তো আমি যখন প্রাইমারিতে পড়ি, হ্যাঁ, তো আমাদের যে বাড়িটা, হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে রংপুর জেলার শীতলগাড়ি গ্রামে। তো শুরুতে বলে নেই হচ্ছে আমাদের বাড়ির সঙ্গে হচ্ছে স্কুল, মাদ্রাসা এবং মসজিদ। তো ওই মসজিদের পাশে হচ্ছে অনেক বড় একটা পুরাতন বট গাছ আছে, হ্যাঁ। তো এখন ওই বট গাছটা অবশ্য নেই। তো আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমি অনেক দুষ্ট ছিলাম, হ্যাঁ, অনেক দুষ্ট ছিলাম। দুষ্ট বলতে গ্রামের ছেলে তো দেখা যায় তো দাঁড়ায় বাথরুম করতাম। তো যেহেতু আমি ক্লাস 1-এ পড়তাম, তো আমার স্কুল ছুটি হয়ে যায় তো 1টার সময়। তো একদিন আমি স্কুল থেকে বের হয়েছি, তো ওই বট গাছের নিচে দাঁড়ায় বাথরুম করছি। তো ওই সময়টা আবার মসজিদে আজান হচ্ছিল, তো আমি অত কিছু খেয়াল করিনি। তো আমি চলে আসছি। তো মাগরিবের নামাজ পর আমরা হচ্ছে গ্রামে হচ্ছে মুক্তব পড়তাম, যেখানে আমরা আরবি শিখতাম। তো আমি আর আমার বড় আব্বুর ছেলে, ও ভাইয়ের নাম হচ্ছে আল ফারুক, তো আমরা 2 জন হচ্ছে রোজ যাইতাম। তো প্রতিনিয়তর মতো সেদিনও আর কি আমি আর আমার ভাইয়া বের হয়েছি। তো আমাদের বাড়ি থেকে বের হয়ে কিন্তু ওই স্কুল মাঠ, যে মাঠের মধ্যে যে বট গাছটা আছে, আর বট গাছের পাশে হচ্ছে ওই মসজিদ যেখানে আমরা মুক্তব পড়ি। তো আমি আর ভাইয়া যখন বের হয়েছি, এই মাঠের কাছাকাছি চলে গেছি। তো আমার কাছ থেকে বট গাছটা দেখা যায় আর কি। তো আমরা 2 জনে যাচ্ছি প্রতিনিয়তর মতো। তো হঠাৎ করে দেখি আমি সাদা
হ্যাঁ, কাফন পরা লোক একটা হঠাৎ করে আমার সামনে দাঁড়াই গেছে। তো আমি হঠাৎ করে দাঁড়াই গেছি, তেমন ভাইয়া বলতেছে কি দাঁড়াই গেলি যে? আমি বলছি ভাই দেখ সামনে একটা সাদা পোশাক পরা লোক দাঁড়ায় আছে। ও বলতেছে কই, কেউ তো নেই, চল। আমি বলতেছি ভাই যে দেখ, আমি স্পষ্ট দেখতেছি। ও বলতেছে না, কেউ নাই তো। তো প্রায় 2 মিনিট আমি ওকে বলছি ভাই দেখ দেখ। তো ওই 2-3 মিনিট পর ওই মুক্তবের জন্য আরো অনেক ছেলেপেলে চলে আসে, ছোট ছোট বাচ্চা। তো ওরা যখন সবাই আমার কাছে চলে আসলো, তখন দেখি হঠাৎ করে ওই লোকটা গায়েব হয়ে গেছে। তো সবাই যখন চলে আসলো, তো ততক্ষণে দেখলাম লোকটা গায়েব হয়ে গেছে। তো তারপর আমরা স্বাভাবিকভাবে আবার ওই মসজিদে গেলাম, মুক্তব পড়ে ইশারের নামাজ পড়ে আবার বাসায় চলে আসলাম। তো বাসায় খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। তো আমার আব্বু আবার হচ্ছে রোজ রাত 12টা-1টা এইরকম সময় বাজার থেকে আসতো। তো উনি যখনই আসতো তো আমায় আর কি ঘুম থেকে ডেকে নিত, খাবার নিয়ে আসতো, আবার একসঙ্গে বসে খাইতাম। তো প্রতিনিয়তময় সেদিনও আমাকে ডেকে নিল। ওই যে শুরুতে বললাম আমার একটা বদ অভ্যাস ছিল দাঁড়ায় বাথরুম করা। তো আমি ঘুমের ঘরে দরজা খুলে বের হয়েছি, বের হয়ে আমাদের বারান্দায় আর কি, ওয়াশরুমে গেলাম না। তো বারান্দায় দাঁড়ায় যখন বাথরুম করব, এমন সময় হঠাৎ করে আবার ওই সাদা লোক আমার চোখের সামনে দাঁড়ায় উঠলো। আমি তো ভয়ে চিৎকার দিয়ে পিছনে পড়ে গেলাম। তৎক্ষণাৎ আব্বু আম্মু দৌড় দিয়ে বের হইলো, কি হয়েছে কি হয়েছে? তো সে দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। তো 5-10 মিনিট পর আমার যখন হুশ আসলো আর কি, জ্ঞান ফিরলো, তো আমি বললাম যে এরকম আমার চোখের সামনে হঠাৎ করে একটা সাদা পোশাক পরা লোক দাঁড়াই গেছে। তখনও কিন্তু আমি বললাম না যে আমি তখন পর্যন্ত জানি যে দুপুরবেলা যে আমি ওই বট গাছের নিচে বাথরুম করার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আবার যখন আম্মুর সঙ্গে ঘুমাই গেলাম, তার পরের দিন থেকে আমার একদম ধুম জ্বর, মানে এই জ্বর না সেই জ্বর। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খাইলাম, 2-3 দিনও আমার জ্বর যখন সারতে ছিল না। তো আমার এক খালু ছিল, তো উনি আবার মওলানা, পরে ওই খালুকে ডেকে নিয়ে আসলো। তো উনি আবার ওই আর কি, মানে যদি কাউকে কোনো দোষ বা কোনো কিছু হয় তো উনি আর কি বুঝতে পারে। তো আমাকে বলতেছে বাবা কি হয়েছে বলো তো তুমি আমার। পরে আমি খালুকে বললাম যে খালু এইরকম তো আমি দুপুরবেলা আজানের সময় আমি ওই বট গাছের নিচে বাথরুম করছি। তো তারপর উনি যখন বুঝতে পারলো, তো আমাদের ওই উনি বলল যে আমাদের যে ঘরটা আছে, আমাদের ওই ঘরে নাকি ওই আমাকে যেটা আর কি ভর করছিল, তো ওইটা ছিল নাকি জিন। বলতেছে তোমাদের যে ঘরের মাঝে ওইটা আর কি ও ওইখানে থাকে। তো পরে উনি আমাকে অনেকগুলো তাবিজ দিল, বলতেছে এগুলো পড়ে থাকলে আর সমস্যা হবে না। তো যখন আমি তাবিজ পড়া শুরু করলাম, তাবিজ পড়ার পর আল্লাহর রহমতে আর কি জ্বরটা আমার কমে গেল। এইভাবে প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। তো তাবিজ আমার গলাতেই আছে। তো তাবিজ পরে আমার ঘুমাইতে অনেক কষ্ট হইতো, দেখা যেত ঘুমাইলে বুকের মধ্যে লাগতো। তো আমি একদিন কি করলাম, আবার ওই তাবিজটা আমি খুলে ঘুমাইছি আম্মুর সঙ্গে। তো তখন হবে রাত 2টা কি 3টা, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি দেখতেছি আমার পুরা শরীর সাপ দিয়ে পেঁচানো। আমি স্পষ্ট চোখ খুলে দেখতেছি আমার শরীরে সাপ দিয়ে পেঁচানো। আমি সাপকে হাত দিয়ে সরাইতেছি, তারপর সরাইতে পারতেছি না। আমি আম্মুকে ডাকতেছি, আম্মু শুনতেছি না। মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এভাবে 5-10 মিনিট আমি ট্রাই করতেছি, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তো এরকম নড়াচড়াতে হঠাৎ করে আম্মুর ঘুম ভেঙে গেল। তো আম্মু দেখতেছি আমি শুধু ছটপট করতেছি। তো আম্মু তখন বুঝতে পারলো নিশ্চয় আবার ওই আগের সমস্যা দেখা দিছে। তো উনি আবার তৎক্ষণাৎ ওই তাবিজটা নিয়ে আমার আবার গলায় পরাই দিল। তো দেওয়ার পর কিছুক্ষণ পর আমার
মনে হলো যে না, এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তো সেই দিনের পর থেকে আমি আর তাবিজটা খুলি নাই। তো পরের দিন আবার খালু আসলো, খালু এসে বলল যে আসলে দেখেন, ও এখন তো ছোট মানুষ আছে দেখে ওকে এইভাবে ভয় দেখাচ্ছে, তো ও যখন স্বাভাবিক বড় হবে তখন এটা আর সমস্যা হবে না। তো যখন আমি আল্লাহর রহমতে যখন বড় হয়ে গেছি, তারপর থেকে এই সমস্যাটা আর আমার এখন হয়নি। ভয়ের রাজ্যে প্রবেশ করছি আরও একবার আরাফাতকে সাথে নিয়ে। চলুন ঘুরে আসি ভয়ের রাজ্যে। এই ঘটনাটা হচ্ছে 2019 সালে আমি যখন ডিপ্লোমা শেষ করে ঢাকায় ফার্স্ট টাইম আসলাম জবের জন্য। তো আমি ফার্স্ট টাইম জব করতাম হচ্ছে সিম্ফনি মোবাইল ইন্ডাস্ট্রিতে। তো সেই সুবাদে আমি হচ্ছে আশুলিয়ার পুকুরপাড় নামে এক এলাকায় থাকতাম। ফার্স্ট টাইম ঢাকায় আসছি। তো আমি যে বাসাটায় উঠছি ওই বাসায় আমি 5 তলায় থাকতাম আর কি। তো আমার সঙ্গে আমার রুমমেটরা থাকতো। তো আমাদের পাশের ইউনিটে ছিল দিলর নামের এক ভাই। তো ওই বাসায় মাগরিব নাগাদ আর কি, যখন মাগরিবের আজান দেয়, তো ওই সময়কার এই ঘটনাটা ঘটে। তো আমি আমার রুমমেটরা মিলে মাগরিবের মানে তখন আর কি আজান হবে, ওই সময় শুয়ে আছি। তো ওই সময় হঠাৎ করে একটা শব্দ, বিকট শব্দ। তো আমরা তখন লাফ দিয়ে উঠি, মনে হচ্ছে যেন ছাদ থেকে কোনো কিছু পড়ে গেছে। তখন আমার রুমমেট বলতেছে ও পাশের বিল্ডিং এ কাজ হইতেছে, হয়তো বা বস্তা বা কোনো কিছু পড়ে গেছে। তো এবার তাৎক্ষণিক মনে হইলো যে আমাদের তো পাশের ইউনিটে তো দিলওয়ার ভাই থাকে, উনি তো আবার ছাদে সারাক্ষণ বসে কথা বলে ফোনে, উনি আবার ছাদ থেকে পড়ে গেল নাকি। তো আমরা তাড়াহুড়া করে বের হয়েছি। বের হয়ে নিচে যখন নামি, তো নিচে নেমে দেখি একটা মেয়ে ছাদ থেকে পড়ে গেছে। তো আমরা নামতে আর কি ওই মেয়েটাকে অটোতে করে হসপিটালে নিয়ে যায়। তো নিচে একদম রক্তাক্ত অবস্থা। তো পরে দেখলাম ওই দিলর ভাই আর কি আছে, আমাদের ওটা ভুল ধারণা ছিল। তো পরে ওই মেয়ে আর কি সুইসাইড করছে। তো ওই মেয়েটা হচ্ছে আমরা যে বাসায় থাকি ওই বাসারই আত্মীয়। পরে আর কি জানতে পারলাম যে মানে আর কি রিলেশন টাইপের কোনো ঝামেলার কারণে মাগরিবের ওয়াক্তের সময় মেয়েটা ছাদ থেকে লাফ দিছে আর কি। তো এইভাবে ওই সময়টা চলে গেল। রাত 8টা-9টার দিকে পুলিশ আসলো, আমাদের রুমে আসলো পুলিশ, যেহেতু আমরা 5 তলাতেই থাকি আর আমাদের উপরেই ছাদ। তো সেই সুবাদে পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করতেছে যে আমরা কেউ ছাদে গেছি কিনা বা আমাদের সাথে ওই মেয়ের কোনো সম্পর্ক আছে কিনা। তো এইভাবে কথাবার্তা বলে চলে গেল আর কি। তো আমরা অন্য দিনের মতো স্বাভাবিক, যেহেতু আমরা ব্যাচেলার ছিলাম তো রান্না বান্না করে খাইতাম। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, আর খাবারের যে পাতিলগুলো ছিল এগুলো আমরা সবসময় রুমেই রাখতাম। তো এইভাবে খাওয়া দাওয়া করার পর রাত 12টা-1টার দিকে যখন আমরা ঘুমাই গেছি, হঠাৎ করে এত একটা শব্দ হয়েছে, মনে হচ্ছে কানের কাছে যেমন বজ্রপাত পড়লে যেমন শব্দ হয় এইরকম একটা বিকট শব্দ হয়েছে। আমরা 3 জনে বিছানা থেকে লাফ দিয়ে উঠছি। উঠে দেখি কিচ্ছু নাই। আমরা ভাবলাম হয়তো বা প্লেট আছে, যেহেতু পাতিলে হয়তো প্লেটটা পড়ে গেছে। তো উঠে দেখি পাতিলের কোনো প্লেট বা কোনো কিছু, সবকিছু ঠিকই আছে। হঠাৎ করেই শব্দ। আমরা তো মানে হঠাৎ করে যখন ঘুমের মধ্যে অনেক জোরে শব্দ শোনা যায়, একদম হাত পা কেঁপে ওঠে। তো আমরা তো 3 জনে থরথর করে কাঁপতেছি। তারপর যখন ঘুমাই গেলাম, রাত 2টা-3টা নাগাদ আবার ঘুম ভেঙে গেছে আমাদের। মনে হচ্ছে ছাদের মধ্যে কে যেন হাঁটতেছে। সেদিন রাতে আর আমরা কেউ ঘুমাইতে পারলাম না। তো পরের দিন সকালে পাশের ইউনিটের ভাইদের বললাম যে ভাই আপনারা এরকম কোনো কিছু শুনছেন? কয় না, আমরা তো কোনো রাত্রেবেলা হাঁটারও শব্দ বা হচ্ছে কোনো শব্দও শুনি নাই, যে অনেক জোরে শব্দ হয়েছে। শুধুমাত্র আমরাই শুনছি। কারণ হচ্ছে মেয়েটা যে জায়গা থেকে লাফ দিছে, যে স্পট থেকে, তো ওই বরাবরই ছিল আমাদের রুমটা। তো এইভাবে ওই দিনটাও চলে গেল। তো পরের দিন হচ্ছে এরকম মাগরিব নাগাদ আমরা যখন অফিস থেকে ফিরে আসছি রুমে, তো ওই দিলওয়ার ভাই, ওনার আবার ফোনে কথা বলার অভ্যাস, তো উনি ছাদে গেছে আবার কথা বলার জন্য। তো উনি যখন এই মাগরিবের আজান হচ্ছে ওই সময়ই
ছাদে যাবে, ছাদের গেটটা যখনই লক করে তো দেখে একটা মেয়ে পা ছেড়ে দিয়ে যে জায়গাটা থেকে লাফ দিছে ওই জায়গায় বসে আছে। তো উনি স্বাভাবিকভাবেই ঢুকছে, তো ওইভাবে খেয়াল করেনি, কথা বলতেছে তো তো দেখলো একটা মেয়ে পা ছেড়ে দিয়ে বসে আছে। তো উনি ফোনে কথা বলতেছে, কথা বলতে বলতে পিছন ফিরে দেখে মেয়েটা নাই। ভাবলো হয়তো বা আবার নিচে নেমে চলে গেছে। তো উনি আবার কথা বলতে বলতে আবার অপোজিটে আসছে, এসে আবার যখন সামনের দিকে আসছে দেখে মেয়েটা আবার ওই জায়গায় দাঁড়ায় আছে। উনি তো এইবার দেখে একদম ভয়ে চিৎকার দিয়ে নিচে দৌড় দিয়ে আসছে। আমরা বললাম কি সে দিলর ভাই? যে ভাই একটা মেয়ে ছাদ থেকে লাফ দিচ্ছে। বললাম কি বলেন আপনি? পরে তৎক্ষণাৎ আমরা সবাই মিলে আবার ছাদে গেলাম, ছাদে দেখি কেউ নাই। বরঞ্চ ছাদ থেকে যদি কেউ যায় আমাদের রুমের পাশ দিয়ে যাইতে হবে, কিন্তু আমরা যখন গিয়ে দেখি ওইখানে কেউ নাই। তো ওই দিন রাতে আবার আসলাম রুমে, তো আসি তো সেই দিন রাতে আল্লাহর রহমতে আমাদের আর কোনো আমরা সাউন্ড বা কোনো কিছু পাইলাম না। তো পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তো আমরা আবার সবাই একসাথে অফিস যাইতাম, তো ওই রুমে আবার নক করলাম, তো দেখি দিলর ভাইয়ের প্রচণ্ড জ্বর, যে অস্বাভাবিক জ্বর। উনি এতটাই ভয় পাইছে যে যার ফলে অস্বাভাবিক জ্বর আসছে। তো তারপর আমরা যখন বুঝতে পারলাম যে না এই বাসায় আর থাকা যাবে না, তারপর থেকে কন্টিনিউ আমরা রাত্রিবেলা ছাদে হাঁটার শব্দ শুনি, হঠাৎ করে চিৎকারের শব্দ শুনি, যার ফলে আমরা ওই বাসাটা ওই মাসে ছেড়ে দিই। বলছেন রাকিব। চলুন রাকিব, আমরা শুরু করি তাহলে। হ্যালো লিসেনার, আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব এটি আমার এক মামার সাথে ঘটনাটি ঘটেছে। এটি আপনার প্রায় 13-14 বছর আগের একটি ঘটনা। পার্বতীপুরের এটা হচ্ছে পার্বতীপুর থেকে আপনার কুড়িগ্রামে একটা কম্পিউটার ট্রেন আসতো। এই কম্পিউটার ট্রেনের আমার মামা এবং বেশ কজন বন্ধু ওরা পার্বতীপুরে ওখানে ঘোরাঘুরি করে, ওখানে খাওয়া দাওয়া করার পর ওই জায়গায় আমার মামার সাথে একজন বন্ধু ছিল যিনি ঢাকায় বসবাস করত। মূলত ওই বন্ধুটা আমার মামা বাসায় ঘুরতে এসেছিল গ্রাম দেখার জন্য। উনি কখনো গ্রাম দেখেনি, উনি ঢাকায় স্থানীয়। ওরা যখন পার্বতীপুর থেকে ট্রেনে আসে, ওরা বেসিক্যালি হচ্ছে ওরা নেমে পড়তো আপনার রংপুরে। তো রংপুরে যাওয়ার পথে হুট করেই আমার যে মামার ফ্রেন্ড উনি বলে যে আমি কখনো শিয়াল দেখিনি বা শিয়ালের ডাক এরকম অনেক হচ্ছে শুনেছি, বাট আমার চোখে কখনো শিয়াল দেখা হয়নি। তো তখন আমার মামা আসলে বলে যে শিয়াল দেখতে হইলে, মানে উনি মজা করে বলে যে শিয়াল দেখতে হলে কিন্তু আমার হচ্ছে শ্মশান ঘাটে যেতে হবে, শ্মশান ঘাটে অ্যাভেলেবেল সবসময় শিয়াল পাওয়া যায়। তো এটা যখন উনি বলে উনি ভেবেছে যে ওনার বন্ধু হয়তো ভয় পাবে, কিন্তু ওনার বন্ধু আসলে অনেক উৎসাহ হয়ে মানে ব্যাপারটাতে উনি এগ্রি হয়েছে, হ্যাঁ আমরা দেখবো। তো ওই সময় আমার মামা আসলে একটু বলে যে এখন আমাদের যদি শিয়াল দেখতে হয় বা আমরা যদি হচ্ছে শ্মশান ঘাটে যাই, তো সেক্ষেত্রে আমরা যে জায়গায় নামবো ওখান থেকে এত রাতে ট্রান্সপোর্ট পাওয়াটা খুব কষ্ট হয়ে যাবে। তো ওই সময় আমার মামার হচ্ছে আরেক বন্ধু, উনি একটু দুষ্ট প্রকৃতির ছিল। তো উনি বলে যে আমরা যদি ট্রেনের শিকল টানি তাহলে ট্রেন বন্ধ হয়ে যাবে। তো আমরা যে জায়গায় নামবো ওই জায়গায় যদি আমরা ট্রেনের শিকলটা টান দিই, সেক্ষেত্রে আমরা 200 টাকা জরিমানা দিলাম, দিয়ে আমরা ওই জায়গায় নেমে যাব। তো যে কথা সেই কাজ, ওরা সাথে সাথে হচ্ছে ওই প্ল্যানটা করে এবং ট্রেন থেমে যায়। পরে একটু স্টেশন মাস্টার বা ওই ট্রেনের চালকের সাথে অনেক কথা কাটাকাটি হয়ে ওদের নির্দিষ্ট স্থান ওরা নামে। এখানে নামার পর যেটা হয় সেটা হচ্ছে আমি একটু শ্মশান ঘাটের বর্ণনাটা দিই। শ্মশান ঘাটটা হচ্ছে রাস্তা থেকে প্রায় 1-1.5 কিলোমিটার হবে। এটা শীতকাল ছিল, ডিসেম্বর মাস। তার মাঝে একটা ছোট্ট একটা নদীর মতো গিয়েছে। যেহেতু শীতকাল, নদীতে পানি অনেক কম ছিল, মানে আপনার হেঁটেই হচ্ছে নদীটা পার হওয়া যেত। তো ওরা যখন শ্মশান ঘাটে কাছাকাছি চলে আসে, কাছাকাছি যাওয়ার পর ওরা শ্মশান ঘাটে যাওয়ার অনেক আগে থেকেই শিয়ালের ডাকে শব্দ শোনে, অনেক আগে থেকে ওরা শোনে। তখন প্রায় রাত 11টার মতো বাজে। গ্রামে রাত 11টা মানে অনেক রাত। এরপর যেটা হয় সেটা ওরা যখন মানে শ্মশান ঘাটে কাছাকাছি চলে আসে, যখন নদীটা পার হয়, কাছাকাছি যাওয়ার পর ওরা যেটা জিনিস লক্ষ্য করে যে আশেপাশে অনেক শিয়াল, আশেপাশে বোঝা যাচ্ছে যে অনেক শিয়াল আছে, কিন্তু এর মাঝখানে কেউ একজন মানে একটা শ্যাডোর মতো বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে কেউ যদি রাস্তায় যেরকম আমরা দেখি যে কেউ গায়ে চাদর দিয়ে শুয়ে থাকে, আমরা যেরকম ফকির বা যারা একটু হতদরিদ্র লোক যেরকম শুয়ে থাকে রাস্তাঘাটে, ওইরকম একজন কেউ শুয়ে আছে। এত রাতে রাসেল ভাইয়া এরকম একটা শ্মশান ঘাটে আসলে
এরকম লোক থাকার মতো কথা না। তাও এটা হচ্ছে শীতকাল এবং অনেক ঠান্ডা, এবং ওই জায়গায় যদি ওইভাবে ওই রকম অবস্থায় দিনের বেলাও কেউ কাউকে দেখে সেক্ষেত্রে ভয় পাওয়াটা স্বাভাবিক। সেখানে হচ্ছে অনেক রাত। তো এটা ওরা যখন দেখে ওরা আসলে মানে সবাই বলা বলি করে যে আসলে এটা হয়তো বা বাজে কিছু হতে পারে, আমরা মুভ অন করি। তো এর মধ্যে আমার মামা আসলে বলে যে এমনও তো হতে পারে যে হয়তো বা কেউ অসুস্থ হয়ে গিয়েছে বা কোনো গরিব মানুষ বা ফকির হয়তো ওভাবে শুয়ে আছে, তো আমরা সামনে গিয়ে দেখি যে আসলে ব্যাপারটা কি। তো উনি যে লোকটা ওভাবে শুয়েছিল ওনার আশেপাশে অনেক শিয়াল আশেপাশে অনেক। তো নর্মালি হচ্ছে শিয়াল মানুষজন দেখলে একটু সাইড হয়ে যায়। তো ওরা হচ্ছে একটু ইট টিট দিয়ে বা একটু মানে একটু কথাবার্তা বলে শিয়ালগুলোকে সরিয়ে ফেলার পর যখন আমার ওই মামা চাদরটা সরায় তখন আসলে খুব একটা বাজে জিনিস উনি দেখে। সেটা হচ্ছে মানে পোড়া একটা মানুষ, মানে অর্ধেকটা হচ্ছে পোড়া, অর্ধেকটা মানে মানুষ আকৃতির, এবং এটা একটা মহিলাটা মানে ওনার 2 চোখ মানে ওপেন করা ছিল। তো এটা দেখে আমার মামা খুবই ভয় পায়। উনি শুধুমাত্র যেহেতু ওনার সাথে ওনারা বন্ধু ছিল, উনি ডিটেলস কিছু না বলে শুধু বলে যে আমরা চলো এখান থেকে চলে যাই। তো উনি খুব জোরে জোরে হাঁটতেছিল। ওনার আশেপাশে যে বন্ধুরা ছিল জিজ্ঞেস করতেছিল যে কি হলো। তারপর ওনার যে শহর থেকে যে বন্ধুটা আসছে উনিও জিজ্ঞেস করতেছিল যে আমি তো ভালো করে শিয়াল দেখলামই না, মানে মজা করতেছিল, কেউ তো জানে না যে ব্যাপারটা কি ছিল। যখন তারপর উনি বলে যে এখানে একটু সমস্যা আছে, আমি একটা বাজে জিনিস দেখছি, তো এখান থেকে যত তাড়াতাড়ি আমরা বের হয়ে যেতে পারি ততই ভালো। তারপর যেটা হয় ভাইয়া, যখন ওরা আবার যখন নদীটা ক্রস করার পর ওরা দেখে যে পাশে 4 জন লোক বসে আছে। আমার মামা ভাবে কি যে যেহেতু 4 জন লোক বসে আছে আমরা একটু ওদের কাছে যাই, যেহেতু আমরা ভয় পাচ্ছি। তো ওদের কাছে গিয়ে আমরা এই কথাটা শেয়ার করি যে এরকম আমি একটা মানে বাজে জিনিস দেখছি, বা ওদেরকে নিয়ে আমি আবার শ্মশান ঘাটে যাব। ওইখানে 4 জন আমার মামার সহ আমার বাকি যে 3 জন বন্ধু ছিল মামার, 4 জন ওখানে গিয়ে আরো অবাক হয়ে যায় যে ওখানে দেখে যে ওখানেও সেম 4টা লোক বসে আছে, এবং এরকম মানে অর্ধেক পোড়া মানুষ অর্ধেক নর্মাল, এবং ওই 4টা মানুষই হচ্ছে আমার মামা প্লাস আমার মামাদের 3 জন বন্ধু ছিল। ওই 4 জন দেখতে যেরকম ওই সেম আকৃতির 4 জন বসে আছে ওখানে। তো এটা দেখে মানে ওইখানেই মানে আমার মামার 2 বন্ধু সেন্সলেস হয়ে যায়। তো বাকি 2 জন অনেক জোরে মানে দৌড়ায়। তো ওরা আসলে মানে ভয়ে ওরা মানে বুঝতে পারতেছিল না যে কোন দিকে যাবে না যাবে। তারপর ওরা কোনোভাবে মেইন রোডে চলে আসে। মেইন রোডে চলে আসার পর দেখে যে একটা ভ্যান আসতেছে। তো ভ্যানকে দাঁড়া করানোর পর যেহেতু ওই শ্মশানঘাট থেকে আমার মামার বাসা খুব একটা দূরে ছিল না, 1-1.5 কিলো হবে, ভ্যানের লোক যে সব কিছু শেয়ার করার পর গ্রামে ওই ভ্যানওয়ালা আরও বেশ কজনকে নিয়ে ওই শ্মশানঘাটে যায়। গিয়ে দেখে যে আসলে কিছুই নাই। পরে যে 2 জন সেন্সলেস হয়ে গেছিলো ওদেরকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে ওদেরকে চিকিৎসা দেয়। তো পরদিন সকালবেলা ওরা গ্রামের সবাইকে এই ঘটনাটা বলে। তো সবাই অনেক রাগারাগি করে যে তোমরা কেন গেছো, শ্মশানঘাটটা এমনিতে অনেক ভালো না, আর এত রাতে তোমাদের ওখানে যাওয়া কোনোভাবে ঠিক হয়নি। ওরা তারপর আসলে ভাইয়া 2-1 দিন ভাইয়া কোনো কিছু হয়নি। তারপর একদিন গভীর রাতে ওদের মানে আমার মামা এরকম স্বপ্নে দেখে যে উনি শ্মশানঘাটে আসে, এবং শ্মশানঘাটে উনি দেখতেছে যে উনি যাকে পোড়াচ্ছে মানে উনি মানে শ্মশানঘাটে যেরকম মানুষকে পোড়ানো হয়, তো উনি যাকে পোড়াচ্ছে সেটা হচ্ছে উনি ওনার নিজেকে হচ্ছে আগুন দিচ্ছে শ্মশানঘাটে। এটা দেখে খুব ভয় পায়। ভয় পাওয়ার পর উনি ঘুম থেকে হচ্ছে অনেক চিল্লাচিল্লি করে ঘুম থেকে ওঠে। পরে বাসায় এটাও শেয়ার করে রাত্রিবেলা। পরের দিন সকালে মানে আমার মামার ঘুম না ভাঙতেই দেখে যে মামার ওই 2 জন চলে এসেছে, প্লাস হচ্ছে আমার মামার যে ঢাকার যে বন্ধু ছিল উনিও মামার সাথে ছিল। উনিও সেম সকালে বলতেছে যে এরকম আমি একটা স্বপ্ন দেখছি যে আমি আমার নিজেকে পোড়াচ্ছি শ্মশান ঘাটে। তো যখন 4 জনের সেম স্বপ্ন দেখার পর ওরা আসলে ভাবে যে এটা আসলে কোনো একটা স্টেপ নেওয়া দরকার, হয়তো বা আমাদের কোনো ক্ষতি হতে পারে। তারপর ও হুজুরকে বলে হুজুর ওদেরকে তাবিজ দেয়। তো এখন তারপর ভাই আরেকটু যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যখন ওরা তাবিজ ইউজ করে, ওরা যে জায়গায় তাবিজ ইউজ করে ওই জায়গায় অনেক চুলকানির মতো হয়, মানে এমন চুলকানির মতো হয় যে ওরা মানে হাত দিয়ে ওরা চুলকাইতে মানে ওদের তাবিজটা অটোমেটিকলি পড়ে যায়, থাকে না। ওরা বুকে দিয়েছিল, হাতে দিয়েছিল, ইভেন হচ্ছে যখন মানে পরবর্তীতে ওই ওরা যে হুজুরের সাথে কথা বলেছিল উনি বলেছিল যে আপনি বালিশের ভিতরে দেবেন। উনি যে বালিশের মধ্যে তাবিজ দেয়, ওই বালিশে মানে এমন ভাবে মনে হচ্ছে যে সারপোকা আছে বালিশের মধ্যে, সারা শরীর চুলকাচুকি করে।
এরপর যেটা হয় রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমার ওই মামার যে আরেক ফ্রেন্ড, গ্রামের ফ্রেন্ড, শহরের ফ্রেন্ডটা না, তার মধ্যে শহরের ফ্রেন্ড চলে গিয়েছে। ওই ফ্রেন্ড হচ্ছে একদিন বাড়ি শেষে উনি রেল লাইন দিয়ে বাসা ক্রস করবে। তো বাসা ক্রস করার সময় উনি দেখে যে ওই রেল লাইনে একটা লোক হচ্ছে, উনি যাচ্ছে আর সামনে হচ্ছে একটা ট্রেন আসতেছে। তো উনি অনেকভাবে ডাকার চেষ্টা করে যে এরকম সামনে ট্রেন, আপনি যাবেন না। তো যখন উনি ওই লোকটাকে মানে ধরে সরে যায় রেল লাইন থেকে, তখন উনি দেখে কি যে সেম ওই শ্মশান ঘাটে যে লোকটাকে দেখছিল, ওই লোকটাই মানে একদম খুব বাজেভাবে ওনার দিকে তাকিয়ে হাসতেছে। তারপর উনি আবার সেম ওখানে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পর পরের দিন সকালবেলা গ্রামের লোকজন ওনাকে উদ্ধার করার পর উনি আবার সেম কথা বলে। তো যখন এই কথা বলে তখন আসলে ওরা একটা কবিরাজের কাছে যায়, কবিরাজকে সবকিছু খুলে বলে। তখন কবিরাজ যেটা বলে সেটা হচ্ছে যে ওরা শ্মশান ঘাটে যে লোকটাকে দেখেছিল, বেসিক্যালি ওইখানে যে খারাপ যে একটা পিশাচ ছিল, ওই পিশাচটা মূলত ওরা নর্মালি ওই জায়গায় নাকি ওই দিন তার আপনার কয়েক ঘন্টা আগেই একটা হচ্ছে হিন্দুকে হচ্ছে পোড়ানো হয়েছে। তো ওরা পোড়ানোর পর ওই এক ধরনের নাকি পিশাচ আছে, ওরা ওই যে পোড়ানোর পর যে রক্তের যে বাজে গন্ধটা থাকে আপনার শ্মশান ঘাটে, তো ওইটার ওরা স্মেলটা নিতে অনেক পছন্দ করে। ওরা ওই জন্য ওরা নিচ্ছিল। বাট যে সময় ওরা না যাওয়ার পরে ওদের এটা ডিস্টার্ব হয়। এই ডিস্টার্ব হওয়ার জন্য ওরা অনেক বিরক্ত হওয়ার জন্য ওরা আসলে ক্ষতি করার চেষ্টা করে ওদেরকে। পরবর্তীতে ওই কবিরাজের বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি তৌফিক মোহাম্মদ ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা শুরু করছি। 2019 সালে আমার সাথে যে ঘটনাটা ঘটে, এটা আজকে আমি আপনাদের সবার সঙ্গে জানাবো যে আসলে সেদিন রাতের বেলা আমার সঙ্গে কি ঘটে। তো দিনটা স্বাভাবিক দিনগুলোর মতোই ছিল। আমি রাতের ডিনার শেষ করে তারপর আমার একটু এক্সাম চলার কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রে রাতের পড়ালেখা করতাম, কারণ সারাটা দিন আমার যেমনই যেত না কেন রাতের সময়টা আমার পড়ার জন্য খুবই বেস্ট, এবং সে সময় সব নিস্তব্ধ থাকে। এজন্য আমি ওই সময়টা একটু ট্রাই করতাম যে রাতের বেলায় পড়তে। তো আমি ডিনার শেষ করে যখন রাতে পড়ালেখাটা শেষ করে ঘুমোতে যাব, তো আমি স্বাভাবিকভাবেই আমি যখন ঘুমাই, তো এরপর আমার যেটা মনে হয় যে আমার ঘরের মধ্যে চারপাশে কোনো একটা কিছুর অস্তিত্ব আছে, এবং এই অদ্ভুত ব্যাপারটা আমি যখন শুয়ে আছি তখনই অনুভব করি। এবং এটা আমি বোঝার জন্য যখন আমি উঠি তখন চারপাশে আমার মনে হয় যে না, এটা হয়তো আমারই মনের ভুল, এটা কোথাও একটা আমার ভুল হচ্ছে। আমি স্বাভাবিকভাবে আবার ঘুমিয়ে যাই, কিন্তু আমার মনের মধ্যে না একটা অস্বস্তি কাজ করছিল সেই মুহূর্তে, যে আসলে হচ্ছেটা কি, এমনটা তো হওয়ার কথা না। তো আমি বারান্দায় যাই এবং বারান্দায় কিছুক্ষণ বসেছিলাম। তো ঠিক সেই সময় থেকেই আমার সাথে সমস্যাগুলো স্টার্ট হতে থাকে। আমার মনে হচ্ছিল যে আমার কানের পাশে কেউ একজন এসে ফিস ফিস করে কিছু একটা বলছে অদ্ভুত ভাবে। আমি চারপাশে তাকালাম, যেটা কিভাবে সম্ভব, এত রাতের বেলাতে এখানে কোনো মানুষ থাকার কথা না, আমি একা বারান্দায় বসে আছি, এখানে কে আসতে পারে। কিন্তু কি অবাক করার মতো কাণ্ড, আমার মনে হয় যে সে তখন আমার কানের পাশে এমন ভাবে সাউন্ডটা করছে একদম ফিস ফিস করে, মনে হচ্ছে সে খুব রাগান্বিত। আমি বেশিক্ষণ বারান্দায় বসলাম না, আমি চলে গেলাম আমার রুমের মধ্যে। যাওয়ার পরে যা দেখতে পেলাম তা আরো অদ্ভুত করার মতো। দেখলাম ঘরের বালিশ, চাদর, বিছানা সবকিছু এলোমেলো। আমি বিশ্বাস করতে পারছিলাম যে আসলে হচ্ছেটা কি আমার সঙ্গে। আমি ফ্রেশ হয়ে আবার সবকিছু ঠিক করলাম, দেন ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তারপরেও মনে হলো যে এবার আরো বিকট ভাবে জিনিসটা মনে হচ্ছে আমার পাশে চলে এসে আমার কানে ফিস ফিস করে কিছু একটা বলছে। আমি আয়াতুল কুরসি পড়ি এবং পড়ে ঘুমানোর চেষ্টা করি। সেদিন রাতটা আমার কোনো মতে যায়। ঘটনাটা এখানে শেষ হলো পারতো, কিন্তু তারপরও হয়নি। আমার মনে হলো আমার চারপাশে কেউ তখন থেকে একটা আবছা বাতাসের মতো ঘোরাফেরা করে। মানে এই ব্যাপারটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে হচ্ছেটা কি। আমি যেখানেই যাই না কেন আমার মনে হচ্ছে কেউ একটা কানের পাশে এসে ফিস ফিস করছে। এই ভয়টা নিয়ে আমি যখন 2-4 দিন যাই, আমি ব্যাপারটা হুজুরকে জানাই, এবং ওনার কাছ থেকে আমি যেটা শুনতে পারি সেটা সব থেকে অবাক। আমার সাথে ঘটনাটা ঘটার কিছুদিন আগেই আমি রাতের বেলায় একজন ফ্রেন্ড মিলে আমরা ঘোরাফেরার জন্য
আমার বন্ধুর বাসায় যাই এবং তার বাসার পাশেই একটা নারকেল গাছ ছিল এবং আমরা খুবই ফ্রেন্ডলি ভাবে আড্ডা মারতে মারতে আমরা বলি যে ভূত বলে কি আছে, এরকম তো কিছুই নেই, এবং আমরা অনেক দুষ্টুমি করি। তো স্বাভাবিকভাবে আমি যখন বাসায় চলে আসি ওরা আমাকে বলে যে তুমি কি যেতে পারবে? আমি বললাম সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। তো আমি একা যখন আসি তখনই এরকম একটা কিছুর অস্তিত্ব সেখানে ছিল এবং সে তারপর থেকে আমাকে এরকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে। এবং আমি হুজুরের সাথে যখন আলোচনা করি, আমি যেটা জানতে পেরে সব থেকে বেশি ভয় পাই যে এটা আমাকে এক প্রকার ক্ষতি করার জন্যই সেদিন এসেছিল, এবং আল্লাহর রহমতে আমি আয়াতুল কুরসি পড়ছি বলেই আমাকে সে তেমন ক্ষতি করেনি। ইনশাল্লাহ এখন আমি সুস্থ আছি, এবং এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ইমরান হোসেন তৌফিক আপনার প্রথম ঘটনার জন্য। আমরা সময় নষ্ট না করে দ্বিতীয় ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি তৌফিক মোহাম্মদ ইমরান হোসেন, মিরপুর, ঢাকা থেকে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা ঘটে আমার সঙ্গে কোভিডের মোমেন্টে। আমি সেই সময় গ্রামে যাই এবং গ্রামে একটা পরিবেশে তখন আমি ছিলাম। তো ঘটনাতে আমি এখন ফিরে যাই। গ্রামে যাওয়ার পরে আমার মন মানসিক অবস্থা তেমন ভালো ছিল না, কারণ ছোট থেকে আমি ঢাকায় বড় হয়েছি। তো হঠাৎ করে গ্রামে যাওয়ার কারণে আমার মন ভালো না থাকার কারণে ওখানে অনেক ফ্রেন্ড সার্কেল আমার হয়ে যায় এবং তাদের সঙ্গে আমি শেয়ার করি আমার ঢাকায় সব স্মৃতি। তো ওরা একদিন আমাকে বলে চলো আমরা সবাই একদিন ঘুরে আসি, তোমার যেহেতু মন ভালো থাকে না। তো তারপর আমরা একদিন সবাই ঘুরতে যাই এবং আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। তো সেখানে আমি যখন যাই সেখানে ওরা বলে যে আচ্ছা তুমি কি ভূতে বিশ্বাস করো? তো আমি বলি ভূত বিশ্বাস করি মোটামুটি, বাট অতটাও না। তো তখন ওরা বলে ঠিক আছে তোমাকে তাহলে আজকে একটা ভূতের কোথাও নিয়ে যাব। তো ওরা আমাকে বলে, আমি ফাইজলামি হিসেবে নিই, এমন সিরিয়াসলি নিই না। তো ইন দ্য ইন মোমেন্ট আমরা বিকালবেলা বের হই এবং ওখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে মানে ওটার শ্মশান বাড়ি বললেই সবাই চিনে জায়গাটা, বাট এটা আশেপাশে একটা হিন্দুদের জায়গা আছে। তো ওইখানে আমরা ঘুরতে যাই। তো স্বাভাবিকভাবে ওখানে হিন্দুদের মরদেহ পুরানো হয়। তো ওরা আমাকে দেখায় যে এরকম এরকম জায়গা, এখানে তো রাতে আসার ঘটনা ঘটে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা যেহেতু বিকালে গিয়েছি আমরা সন্ধ্যা পর্যন্ত সেখানে ওয়েট করি, দেখি কোনো কিছু হয় কিনা। তো ও আমাকে তখন বলে ঠিক আছে আমরা তাহলে থাকি, বাট এটা কিন্তু খুব রিস্কি, তুমি মানে যদি তোমার কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমাদের দোষ দিতে পারবো না। তো আমি বললাম ওকে আমরা থাকি, কি হয় দেখি। তো সন্ধ্যা পর্যন্ত থাকি, তেমন কিছু হয় না, বাট আমার কেমন যেন একটু শরীর ভার অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল আমার শরীরের উপরে 15-20 কেজি ওজনের কোনো একটা বস্তা দিলে যেমন অনুভব হবে ঠিক তেমন একটা অনুভব আমি করছিলাম। আমি তারপর ওদেরকে বলি আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না, যেহেতু রাত হয়ে যাচ্ছে এবং আমার বাড়িও অনেক দূরে, রাত হয়ে যাবে অনেক বেশি। তো আমি চলে যেতে যাচ্ছি। তো বলে ঠিক আছে চলো, তুমি যা থাকতে যাচ্ছ না আমরা থেকে কি করবো, আমরা চলে আসি। তো ওই সময় থেকে আর কি ঝামেলাটা শুরু হয়। ওইখানে আমরা মোট ছিলাম 4 জন। একজনের বাড়ি কাছে হওয়ার কারণে সে বলে যে ঠিক আছে তোমরা চলে যাও, 3 জন তো আছে, তুমি যেতে পারবা। হঠাৎ করেই আকাশে মেঘ এবং বৃষ্টি শুরু হয়ে যায়। মানে আমি বুঝে ওঠার আগেই দেখলাম যে মারাত্মক পরিমাণ মেঘ এসেছে এবং বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। মানে ব্যাপারগুলো যেন আমি না চাইতেই হচ্ছে, কেমন একটা অদ্ভুত, মানে স্বাভাবিক আকাশ তারপরে এমন কেন হলো আমি বুঝতে পারছিলাম না। তো আমরা একটা জায়গায় দাঁড়াই কিছুক্ষণ অপেক্ষা করি, দেখলাম বৃষ্টি হচ্ছে, কমতেছে না। তো এরপরে আমরা আবার হাঁটা শুরু করলাম, বৃষ্টি তখন অনেক কমে গিয়েছিল। তো আসার সময় একটা পাশে জঙ্গলের মতো একটা জায়গা ছিল, মানে বাজার যেটাকে বলা যায়। তো ওইখানে থেকে মনে হচ্ছিল যেটা মানে 2-3টা কুকুর এমন ভাবে কান্না করতেছে, মনে হচ্ছে খুব চিৎকার করছে, তাদেরকে কেউ আঘাত করতেছে, তারা খুব কষ্ট পাচ্ছে। এবং ওর 2-1 মিনিট পরে আমরা দাঁড়াই যে আসলে হচ্ছেটা কি। আমরা যে দেখি, তো ওরা আমাকে বলে ইমরান এখানে যাওয়া ঠিক হবে না, তুমি গ্রামে আসছো, অনেক কিছু তো তুমি জানো না এই এলাকা সম্পর্কে, তো তুমি চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি বললাম না আমি যাবো। আমি একা একা ওইখানে চলে যাই। তো এরপরে আমি ওখানে কিছু দেখতে পাই না, বাট আমি মানে একটা খুব বাজে রকমের গন্ধ সেখানে আসতে থাকে। এবং আমি ওদেরকে বললাম যে এরকম গন্ধ আসছে। তো বললো তুমি তো কাজটা ঠিক করো না, তুমি রাতের বেলা একা এভাবে চলে যাচ্ছ, আর তুমি যে সাবধানে এখানে ফিরে আসছো এটাই তো অনেক ভাগ্য একটা ব্যাপার, তুমি তাড়াতাড়ি চলো। আমি আঁকাতে থাকি। আমরা যখন রোড পার হই, রোডের মধ্যে হঠাৎ করে ওরা বলে যে ভাই তোমার বাসার কাছে তো চলে আসছি, তুমি তাহলে চলে যাও। আমার বাসা তো ওখান থেকেও প্রায় 10 মিটার রাস্তা। তো ওরা আমাকে ছেড়ে দেয়। তো আমি যখন যাই হঠাৎ করে একজনের সাথে আমার দেখা হয় পথের মধ্যেই, মানুষজন তেমন ছিল না। তো লোকটা আমাকে পেছন থেকে ডাক দেয়, মানে ইমরান বলে ডাক দেয়, খুব গম্ভীর ভাবে সে আমাকে ডাক দেয়, ইমরান দাঁড়াও। আমি দাঁড়াই যাই এবং আমাকে সে বলে তুমি কোথায় থাকো। তো আমি তাকে সবকিছু বললাম। তো ইন মোমেন্ট সে আমার হঠাৎ করে বললো তুমি সাবধানে বাড়িতে যাও। তো সে আমার মাথায় হাত রাখে। তা আমি লোকটাকে চিনি না যাই না, স্বাভাবিকভাবে সে যখন মাথায় রাখে আমার কেমন লাগছিল, মানে এত ঠান্ডা হাতটা, মানে এই হাতটা এত ঠান্ডা, মানুষের হাত হওয়ার কথা না,
তো আমি বললাম যে ঠিক আছে, আমি বাড়ি যখন চলে আসলাম, তো আমি বাসায় আসার পরে আমি আমার মাকে বললাম যে আমার ভালো লাগতেছে না, আমি ঘুমাবো। তো রাতে সেদিন আমি খাইওনি, আমি শুয়ে পড়লাম। তো মাঝরাতে আমার প্রচন্ড জ্বর, আমার শরীরে মানে অনেক পরিমাণ দেখলাম যে ব্যথা করতেছে। তো ব্যাপারগুলো আমার মাকে আমি যখন বললাম, আমার মা বললো তুমি এরকম হঠাৎ তোমার কেন হচ্ছে। তো আমি মাকে সব ব্যাপার বললাম। তো মা তখনই হুজুরকে ডাক দিল এবং আমার মাথায় ফু দিল এবং পানি পড়া দিল। তো আমি এগুলা খেলাম। তো হুজুরকে যখন আমি জানলাম, তো সে বললো যেদিন তুমি যার সাথে কথা বললে সে একটা জিন ছিল এবং সে একটা ভালো কিছু ছিল বলে তুমি সুস্থ স্বাভাবিকভাবে ঘরে আসছো, কিন্তু তোমার সেদিন অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। কারণ তুমি সেদিন ওই যে চিৎকারগুলো শুনতে পেয়েছিলে, ওগুলা কোনো কুকুরে ছিল না, এটা একটা অদৃশ্য একটা আত্মার ছিল এবং এইগুলো তোমার ক্ষতি করার জন্য তোমাকে এভাবে ডাকছিল। মানে যারা এইভাবে যায় তারা ভালো মতো সুস্থভাবে ফিরে আসতে পারে না। তো তুমি এসেছো, এটা তোমার ভাগ্য। এবং সে আমাকে অনেক কিছু বলে দেয় ভবিষ্যতে যেন আমার এরকম সমস্যা না হয়। ওটা তাবিজের কথাও বলে এবং আমি সেটা নেই। তো কিছুদিন পর আলহামদুলিল্লাহ এখন অবস্থা ভালো, কিন্তু আমার এই যে সমস্যাটা, মানে আমি সেদিন রাতের বেলা যে সাউন্ডটা শুনতে পেয়েছিলাম, সেটা এখনো মনে হয় যে আমি মাঝে মধ্যে শুনতে পাই। মানে আমার মনে হয় যে হঠাৎ করে যখনই কোনো ফাঁকা রাস্তায় আমি হাঁটতে থাকি, এই শব্দটা খুব চিৎকারটা আমার কানের মধ্যে মানে ভেসে ওঠে। মনে হয় যে সত্যি আবার মনে হয় এমন কিছু আমার সঙ্গে ঘটবে। তো এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ইমরান হোসেন তৌফিক, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ভূত FM এর পরে আবারও ভূত.com আপনি আমাদের এখানে এসে হাজির হয়েছেন, এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের সঙ্গে থাকুন জীবন। খেলবে লুকোচুরি? ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা সরাসরি আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব। আজকে চমৎকার একটা এপিসোড আমরা উপহার দিচ্ছি। শুরু করেছিলাম একটা ইমেল দিয়েই, ইমেইলের পরে আমরা আমাদের স্টুডিওর ঘটনা শুনলাম এবং সবশেষে শুনছি একটা অডিও ক্লিপ। আশা করছি আমাদের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা এখন অডিও ক্লিপটি শুনবো, দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আর আপনি তো সবসময় ভালোর দলেই থাকেন। আমি রাকিব, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে বলছি। আমি ভূত FM এর একজন নিয়মিত শ্রোতা ছিলাম এবং ভূত.com-এরও একজন নিয়মিত শ্রোতা। আমি আসলে গল্প বলবো করে আর বলা হয়নি, তাই আজকে সময় বের করে আপনাকে গল্পটা পাঠানো, ভয়েস পাঠানো। আসলে আমি যেহেতু গ্রামের একজন ছেলে, অনেক ভূতের গল্প শুনেছি, অনেক ঘটনা শুনেছি। যাই হোক, কোনোটাই বলা হয়ে ওঠেনি, কিন্তু আজকের ঘটনাটা বলার প্রধান কারণ, ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, যার কারণে ঘটনাটা বলা। এবং ঘটনাটা বলার পিছনে আরও একটা কারণ রয়েছে, যেটা ঘটনাটা শেষে আপনারা জানতে পারবেন। তো রাসেল ভাই, বেশি কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার নিচের মামাতো বোনের সাথে সাল 2020 জানুয়ারি মাস। ঘটনাটা ঘটে আমাদের গ্রামের বাড়িতে, আমাদের নানা বাড়িতে। রাসেল ভাই, আপনাকে বলে রাখি যে আপনারা হয়তো জানবেন যে কুড়িগ্রাম জেলাটা হচ্ছে আপনার একটি প্রত্যন্ত একটা জেলা। তার মধ্যে রৌমারী উপজেলা অনেক প্রত্যন্ত। রৌমারী উপজেলার কিছু কিছু গ্রামে এখন পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ পৌঁছায়নি, আপনি বুঝতেই পারতেছেন কীরকম অবস্থা। আমাদের নানা ভাষা হচ্ছে আপনার ইন্ডিয়ার যে বর্ডারটা আছে তার কাছাকাছি। আমাদের বাসা থেকে আমাদের নানু বাসার দূরত্ব হেঁটে 15 মিনিট। তো এরকম একদিন সকালে
হঠাৎ মামা ফোন দিল আম্মুকে, ফোন দিয়ে বলতেছে যে তোরা এখনই চলে আয়। আমার মামাতো বোনের নাম হলো মুক্তি। বলতেছে যে মুক্তির অবস্থা খুব খারাপ, সে তো তোরা তাড়াতাড়ি চলে আয়, সে মারা যাওয়ার মতো অবস্থায়। তখন আম্মু তাড়াহুড়া করে আমাকে রেডি হতে বলে আমি মোটর সাইকেল করে আম্মুকে 5 মিনিটেই আমাদের নানু বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর দেখি যে সে আপাতত সুস্থ, কিন্তু বাড়িতে অনেক মানুষ, তার মাথায় পানি ঢালা হচ্ছে। যাই হোক, তার বয়স হবে আপনার 14 থেকে 15, ওই মেয়েটার বয়স, মানে আমার মামাতো বোনের। তখন আমি আম্মুর কাছে জিজ্ঞেস করি যে আসলে ওর হঠাৎ কি হয়েছে যে এরকম অবস্থা। পরে আম্মু আমাকে বলল যে অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে ওর সাথে কিছু ঘটনা ঘটতো। ঘটনাগুলো এরকম যে ওই আমাদের নানু বাসাটা এরকম যে আপনার নানু বাসার পিছনে অনেক বাঁশঝাড় এবং অনেক পুরনো কয়েকটা গাছ আছে, মানে এমন বাড়ি যে একটু কলস টাইপের, কোনো একটা রাস্তা দিয়ে ঢুকে আমাদের নানু বাসাটা একটা জমির মাঝখানে, আশেপাশে কোনো বাসা নেই, কিন্তু প্রচুর বাঁশঝাড় গাছগাছালি থাকার কারণে সবসময় অন্ধকার হয়ে থাকে। আর যেহেতু সেখানে বৈদ্যুতিক সংযোগও ছিল না, সোলারের ইয়াতে চলতো। তো কি হতো যে আমার মামাতো বোন যখন আমাদের ওই বাঁশঝাড়ের ওইখানে সন্ধ্যায় একদিন গেছিল, যাওয়ার পর সে দেখতে পায় যে অনেক দূরে একটা কালো একটা মূর্তি, মানে কালো কালো বলতে আপনার একটা মানুষ, ছোট্ট ছেলে, তার পুরো শরীর কালো, একেবারে কালো একটা মানুষই, কিন্তু অনেক কালো। তার দাঁত দেখা যায়, আর মনে করেন যে চোখগুলো জ্বলজ্বল করতেছে, আর জিহ্বা, লাল জিহ্বা বের করা। তাকে ডাকতেছে যে আয় আমার সাথে আয়, আয় আমার সাথে আয়। সে তো অনেক ভয় পায়। ভয় পাওয়ার পর সে বাসায় এসে অজ্ঞান হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে তাকে যখন জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, তখন সে বলে যে এরকম হয়েছে আমার সাথে। কেউ ওরকম ইয়া করে না, কিন্তু সবার মাথার মধ্যে বিষয়টা থাকে। তারপরে দেখা যায় যে এক সময় যে ওই খাটে শুয়ে আছে, খাটটাকে যেন অনেক উঁচায় উঠাইছে, আবার ধাম করে ফেলে দিছে। এরকম অনেক ঘটনা ঘটতো। সে বাথরুমে যাইতো, বাথরুমে যাওয়ার সময় বাথরুমের সাইড থেকে ওকে ডাকতো যে আয়, এইদিকে আয়, আমার সাথে আয়। এই টাইপের অনেক ছোটোখাটো ঘটনা ঘটতো। ঘটনা ঘটার পরে আমাদের নানু বাড়ির মানুষরা হুজুর ডাকলো, মানে আমাদের হুজুর ডাকার পর যেটা হয় যে আমাদের যে জিন আনার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলি ভারে বসা। তারা নাকি ভারে বসছিল, ভারে বসার পর তাকে হাজিরও করছিল। হাজির করার পর কি হয়েছে আমি জানি না আর কি। হাজির করার পর সে বলছিল যে সে আর তাকে ইয়া করবে না, ভয় দেখাবে না, তারা চলে যাবে, এই টাইপের কথা বলছিল। বলার পর আম্মু আমাকে এই ঘটনাটা বলার পর আমি বুঝলাম বিষয়টা কি। তারপরে আমরা যেদিন ওই নানু বাসায় গেছি, ওই দিন রাত্রে আবার হুজুর ডাকা হলো। তার এই অবস্থা দেখে হুজুর ডাকার পর আবার ভাড়ে বসার আয়োজন করা হলো, মোমবাতি আনা হলো। তারপরে আরও যে প্রক্রিয়াগুলো থাকে, একটা জায়নামাজ বিছানো হলো, জায়নামাজ বিছিয়ে জায়নামাজের সাইডে একটা বৃত্ত সার্কেল অঙ্কন করা হলো। তার ভিতরে আমার মামাতো বোনকে বসানো হলো পূর্ব পশ্চিম করে। বসানোর পর পুরো ঘর অন্ধকার, একটা মোমবাতি জ্বালানো, আমরা সাইডে বসে আছি, অপেক্ষা করছি কখন সেই জিন হাজির হবে। তারপর অনেক চেষ্টা করলো হুজুর, কিন্তু কোনোভাবেই জিনটা হাজির হচ্ছিল না। প্রায় 1 ঘন্টা পরে দেখলাম যে আমার মামাতো বোন মুখ খুলছে। আসলে আমরা বলে রাখি যে আমাদের ওই এলাকার মানুষগুলো যারা গ্রামে থাকে, তাদের ভাষাগুলো একটু অন্যরকম হয়, উজান ভাটি একটা বিষয় আছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যে যখন সে কথা বলছে আমার মামাতো বোন, সেটা বিশুদ্ধ বাংলা ছিল, এবং মনে করেন সে এমনভাবে কথা বলছিল যে তার কণ্ঠটা অন্যরকম হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে,
মোটা হয়ে যাওয়ার পর মানে তারপরে হুজুর আমার মামাতো বোনের হাত ধরছে, হাতের কবজি ধরার পর তাকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নগুলো এমন যে তুই ওকে কতদিন থেকে ফলো করিস বা ওকে ভয় দেখাস কেন, এই টাইপের। তারপরে ওই বলে যে আমার ওকে ভাল লাগছে, ওকে অনেক দিন থেকে আমি ফলো করতেছি, ওকে আমি বিয়ে করব, এরকম একটা মন্তব্য ছিল। তারপরে তার পরিচয় জানা হয় ওই জিনটার, যাকে আনা হয়েছে। পরিচয় জানার জন্য তাকে যখন বলা হয়, আমি 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 যতটুকু আমি শুনেছি যে সে বলেছে যে তার বয়স 18 বছর, তার ধর্ম হিন্দু, সে নাকি যাকে বলে ওই যে আমরা হিন্দুদের কালী বলি না, যে জিহ্বা বের করা থাকে, মা কালী যাকে বলে, তার বর্ণনা মতে সে হলো কালী, কিন্তু ছেলে। হ্যাঁ, এটা বলার পর সে বলতেছে যে আমার ওকে ভাল লাগছে, আমি ওকে বিয়ে করব, এরকম অনেক অনেক কিছু বলার পর যখন হুজুর বারবার বলতেছে যে তুই ওকে আর ভয় দেখাবি না, ওকে আর বিরক্ত করবি না, তুই আজকেই এই বাসা থেকে চলে যাবি, তখন সে বলে যে না, আমার ওকে ভালো লাগছে, ওকে আমি নিয়ে যাব। তারপর রাসেল ভাই একটা কথা হলো যে আমার মামা তো, আমার ছোট মামা যেটা, তার বউয়ের মানে আমার মামির বাচ্চা পেটে থাকাকালীন মারা যায়, মানে সেটা 1 মাস, তার ওই 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 ঘটনার 1 মাস আগে। তখন আমার মামার লোকগুলা জিজ্ঞেস করে, তাহলে ওই বাচ্চা মারার পেছনে তুই দায়ী? পরে বলে না, আমি 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 আমার সাথে আমি বাচ্চা মারার পেছনে কোনো দায়ী নেই আমার, কিন্তু আমি ওকে ভয় দেখাই, কারণ ওকে আমি বিয়ে করতে চাই, ওকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব কোনো একটা পাহাড়ে, তার বর্ণনা মতে। এরকম অনেক জোর করার পর সে স্বীকার করে যে হ্যাঁ, সে ওই বাচ্চাটাকে মেরেছিল। বাচ্চাটা মারার কারণ বলায় সে বলে যে সে নাকি ওই কোনো এক বাঁশঝাড়ের পিছনে কোনো একটা কাজ করতেছিল, অথবা হাঁটাহাঁটি করতেছিল বা কোনো একটা কাজ, তখন আমরা যে বলি যে গোবর ফেলে দেওয়া, মানে গ্রামে গরুর গোবরগুলো কোনো একটা জায়গায় ফেলা হয়, সে নাকি সন্ধ্যাবেলায় এই গোবরটা ফেলছিল, এবং সেটা ওই যাকে বলি জিন বা কালী, তার গায়ে গিয়ে লাগে, যার কারণে সে অনেক বিরক্ত হয়, অনেক রাগান্বিত হয়, যার কারণে তার পেটে থাকা বাচ্চাকে মেরে ফেলে। যাই হোক, রাসেল ভাই তার ওই কথা বলার সময় তাকে বলে যে তোর সাথে আর কে কে আছে এই বাসায়। রাসেল ভাই বলে রাখা ভালো যে আমাদের নানি বাসার পেছনে একটা বড় জারুল গাছ আছে, সেই গাছেই তারা থাকতো, তাদের বর্ণনা মতে। বলে যে আমার সাথে একটা জিন আছে, আগের বার যখন আমাকে হাজির করা হয়েছিল সে ভয়ে সে চলে গেছে তখনই, কিন্তু আমি যাইনি, কারণ আমি ওকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করে পাহাড়ে নিয়ে যাব, এই টাইপের বর্ণনা। তারপরে আপনার বলে যে হুজুর তাকে অনেক কিছু বলে, যে যেমন মেরে ফেলার হুমকি দেয় হুজুর যখন অনেক আমি একটা জিনিস লক্ষ্য করতেছিলাম যে সে যখন কিছুই মানতেছিল না, ওই যাকে ওই জিন বা ওই কালী যেটাই, ওই হুজুরটা তার হাত ধরে কিছু একটা পড়তেছিল আর হাতের মধ্যে চাপ দিতেছিল, যার কারণে সে অনেক কান্না করতেছিল। কান্না করার পর হুজুর এক পর্যায়ে বলে যে এখন তো আমি তোকে আর ছেড়ে দেবো না, তোকে মেরে ফেলবো, তুই আর এখান থেকে যেতে পারবি না। তখন সে অনেক কান্নাকাটি করে পরে জীবন ভিক্ষা চাওয়ার এক পর্যায়ে হুজুর বলে যে তাহলে তোকে আজকেই পুরো এই এলাকা ছাড়তে হবে। পরে সে রাজি হয় যে হ্যাঁ, আমি ওই জিন চলে গেছে, আমিও চলে যাব, আমি থাকবো না এখানে, আমি কাউকে ডিস্টার্ব করবো না। তারপরে আপনার হুজুর বলে যে তুই যে এখান থেকে চলে যাবি তার আমরা কেমনে বুঝো? পরে হুজুর বলে যে তুই এখান থেকে যাওয়ার সময় ওই জারুল গাছের একটা বড় ডাল ভেঙে দৌড়ের মাঝখানে ফেলে রেখে যাবি, যখন যাবি তখন আমরা লক্ষ্য করলাম যে হুজুর ওই হাতটা ছেড়ে দেওয়ার পর আমার মামাতো বোন মাটিতে পড়ে যাওয়ার পর সাথে সাথে আমরা লক্ষ্য করলাম যে জারুল গাছের কোনো একটা মানে কেউ অনেক জোরে ডাল ভাঙছে, এরকম একটা শব্দ। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের নানুবাড়ির দুয়ারে একটা ডাল ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর সে হয়তো চলে যায়। রাসেল ভাই
এটাই ঘটনা ছিল। আসলে এই ঘটনা থেকে কিছু আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে, যে আমি একটা জিনিস শুনেছিলাম যে জিন জাতি নাবালক হয় অনেক কয়শো বছর বয়সে জানি, কিন্তু তার বর্ণনা মতে তার বয়স ছিল 18 আমার দেখা মতে, এবং তার ধর্ম ছিল হিন্দু। আমি এটা জানি যে জিনদের ধর্ম হিন্দু হতে পারে, কিন্তু একটা জিন তার অবয়ব কালী, সে তাকে জিন বলে আখ্যায়িত করে নাই। আমার জানার মতে সে বলেছিল যে সে কালী, হিন্দুদের যে আমরা কালী বলি সে কালী, তার সাথে একটা জিন ছিল। মানে সে তাহলে কি সে জিন ছিল না? মানে রাসেল ভাই, এই গল্পটার সত্যতা আমি নিজেই এই ঘটনাটা আমি নিজে ওখানে থাকাকালীনই এই ঘটনাটা আমি দেখি, যার কারণে এই ঘটনাটা শেয়ার করা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি বসর কোম্পানিগঞ্জ নোয়াখালী থেকে বলছি। আশা করি আপনি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি অনেক আগে থেকে আপনার ভূত.com বা ভূত FM শুনে আসছি, তো অনেকদিন ধরেই চিন্তা করছি যে আমার একটা ঘটনা আমি শেয়ার করব, বাট সময়ের জন্য বা কোনো এতে পাঠাবো কোনোভাবেই পারছিলাম না। তো এবার আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ঘটনাটা আপনাকে পাঠাবো। তো আজকে আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার সেজ বোনের সাথে ঘটা। তো আমরা 4 বোন। তো আমার সেজ বোনের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ঘটনাটা 2012 সালে। তখন আমার আব্বু ছিল, আর আমাদের বাড়িটা ছিল একটু গ্রাম সাইড বলতে আমরা নোয়াখালী যে জায়গায় এখন আছি সেটা কোম্পানিগঞ্জ, আর ওটাকে চরপকিরা ধরে। তো আমরা ওইখানে ছিলাম বেশ কিছু বছর বলতে ছোটবেলা থেকে প্রায় আমরা 15 সাল পর্যন্ত আমাদের বাড়িতে অবস্থানরত ছিলাম। এরপরে কিছু ঘটনার কারণে বা কিছু সময় স্বল্পতার কারণে আমরা এখানে চলে আসি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি শুরু করছি। তার আগে আমি আমাদের বাড়ির কিছু ডিরেকশন আপনাকে দিয়ে রাখছি। আমাদের বাড়িটা টোটাল 6 ফ্যামিলি নিয়ে আমাদের বাড়ি। গ্রামের বাড়িতে মূলত 6 মানে অনেকজন ফ্যামিলি নিয়ে একটা বাড়ি এরকম হয়। তো আমাদের বাড়িটা ছিল 6টা ফ্যামিলি। তার মধ্যে আমাদের যে ঘরটা ছিল সেটা ছিল একদম রোড সাইড। আমাদের ঘরটা দেখা গেলে মনে হয় যে পিছনে কোনো ফ্যামিলি নেই বা কোনো ঘর নেই, এরকম ছিল আমাদের ঘরটা। তো 2000 সালে যখন আমাদের ঘরটা 2000 সালে করা হয়, তো তখন ছিল 2টা বেড, একটা কিচেন, একটা ডাইনিং আর একটা ড্রয়িং। এরপরে আমার আব্বু দেশে আসার পরে আব্বু আবার আলাদা করে 2 রুম করে। আমরা যখন বড় হয়েছি তখন ওয়াশরুমটাও করে। তো আরো বাড়তি 2টা রুম করা হয়, 2টা ওয়াশরুম করা হয়। তো ঘরটা অনেক বড় হয়ে যায়। আর আমাদের ঘরটা যে 2টা দরজা, একটা সামনে দিয়ে ঢোকা আর একটা পিছনের দরজা দিয়ে ঢুকলে প্রথম ডাইনিং। আর গ্রামের বাড়িতে বেশিরভাগই রান্নাঘরটা বাইরে থাকে। তো আর পাশে একটা বেডরুম, এরপরে গলি সিস্টেম করে গলির 2 মাথায় বেডরুম গুলা। টোটাল 4টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং আর একটা কিচেন, আর একটা স্টোর রুম আর 2টা ওয়াশরুম। তো ঘটনাটা যখন ঘটে 2012 সালে, তখন অনেকটা গরম ছিল। আর আমাদের ঘরটা ছিল সামনে ক্যান্ডিলিভার বলি ওটাকে আমরা, সামনে 2 পাশে 2টা সিঁড়ি করে উপরে ছাদ করে একটা সিস্টেম করা হয় বৈঠকখানা স্টাইলের। ওইখানে বসে আমরা আড্ডা দিতাম। ইভেন আমার আব্বু গরমে ওইখানে ফ্লোরটাকে ধুয়ে ওখানে শুয়ে থাকতো বাইরে। তো এরকমই একদিন গরমের দিনে আমার আব্বু ওই ফ্লোরটাকে পরিষ্কার করে ধুয়ে ওইখানে শুয়ে আছে আম্মু সহ। রাত তখন আনুমানিক 8:30 কি 9টা এরকম হবে। আমি বাহিরে এরকম জায়গা ছিল, সামনের যে দরজাটা ওইখান দিয়ে আমি হাঁটছিলাম। আর আমাদের ডাইনিং এর পাশে কর্নারে যে রুমটা ছিল ওই রুমে আমার সেজ বোন শুয়ে আছে। রাতের বেলা কারেন্ট নেই, গ্রামে তো কারেন্টে অনেক বেশি সমস্যা করে। তো তখন প্রায় ক্যান্ডেলের আলোটা নিভে গিয়েছে এবং আমাদের লাইটে চার্জ নেই। সেজন্য পড়ালেখা না করে আমরা
কেউ হাঁটছে কেউ ঘুমাচ্ছে এমন। তখন আমার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে আর আমরা 2 বোন ছিলাম। তো সে যখন ওইখানে ঘুমাচ্ছিল, তো হুট করে ও দেখছে কি মানে টেবিলের উপরে একটা বক্স ছিল, ওই বক্সে আমাদের কিছু কসমেটিক্স ছিল। আপু দেখছে কি আমি ওই কসমেটিক্সের জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করছি। বলে রাখা ভালো, এখানে আমি ছিলাম না, আমি তো ছিলাম সামনের দরজায় হাঁটছিলাম, কিন্তু আপু দেখছে যে আমি ওই বক্সের জিনিসপত্র নাড়াচাড়া করছি। ইভেন আপু শুনতেছে যে কিচেন রুমে আম্মু তরকারি গরম করতেছে, গরমের দিন। তো মানে আমার মতো দেখতে থাকা জিনিসটাকে আপু জিজ্ঞেস করতেছে যে আম্মু কেন তরকারি গরম করছে, আমি তো একবার তরকারি গরম করে রেখে এসেছি। তখন ওই জিনিসটা বলে যে হ্যাঁ আম্মু তরকারি গরম করছে। হয় না এরকম যে আমরা অনেক সময় ঘুমাই কিন্তু আমাদের কান জেগে থাকে, আমরা কোথায় কি শব্দ হচ্ছে শুনি বা আধো আধো চোখে তাকালে অনেক কিছু দেখি ঝাপসা, এরকম একটা অবস্থায় ছিল আপু। তো হুট করে আমার পাশে আম্মু এসে দাঁড়ায়, মানে আম্মুর মতো দেখতে কিছু একটা এসে দাঁড়ায়, এসে আপুকে বলে যে আমি তরকারি গরম করছি। তখন আপু বলে যে আপনি কেন গরম করছেন, আমি তো তরকারি একবার গরম করেছি। তখন ওই জিনিসটা বলে যে না তুই তরকারি গরম করস নাই, আর তুই মিথ্যে কথা বলতেছস কেন। এই কথা বলেই আপুর গলা টিপে ধরছে। এর মধ্যে আপু হুট করে চিৎকার শুরু করে দেয়। চিৎকারের শব্দ শুনে আমি উঠে আম্মুকে জাগাচ্ছি। আমি ভীষণ মানে ভয়ে ছিলাম, আমি কাঁপতেছি ভয়ে। তখন ওই আম্মু ভাবছে কি হয়তো আমি যে বাইরে হাঁটছি, বাইরে হয়তো সাপ টাপ কোনো কিছু দেখেছে, আম্মু উঠে আমাকে দেখতেছে। তো আমি মানে চিৎকারটা এতটা ভয়ানক ছিল যে আমি মুখ দিয়ে বলবো যে আপু চিৎকার করছে, আমি এটা পারছিলাম না। আমি বারবার ইশারা করছিলাম আপুর রুমের দিকে। তো তাড়াহুড়ো করে আমরা ওইখানে চলে যাই এবং গিয়ে দেখি যে আপু অনেক বেশি চিৎকার করতেছে, পুরো শরীর ঘামাই গেছে। পরে আব্বু ওইখান থেকে নিয়ে আসে আপুকে, এনে বসায়, পানি খাওয়ায় এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। তখন আপু এই ঘটনাটা বলে। এই ঘটনাটা হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে তখন আর কেউ এত বেশি গুরুত্ব দেয়নি এই ঘটনাটাকে, মানে হয়তো ভেবেছে আপু ঘুমের মধ্যে কোনো কিছু খারাপ বুঝেছে বা কোনো কিছু একটা। তো এর কিছুদিন পরে তখন শীত চলে আসছে, শীতের সময় আমরা এরকম গরম পানির যে ব্যাগ থাকে ওই ব্যাগ নিয়ে আমরা 2 বোন কাড়াকাড়ি করছিলাম যে আমি রাখবো না ও রাখবে। এরকম করতে করতে আমরা রাতে ঘুমাই যাওয়ার পরে হুট করে আপুর মানে পেটের উপরে কোনো কিছু একটা নড়াচড়ার অনুভব পায়। তখন আপু হাত দেওয়ার পরে দেখে যে লোম জাতীয় মানে লোমওয়ালা কোনো একটা জিনিস। তো ওইটা হচ্ছে অনেক গরম আর হচ্ছে মানে পশমে ভরা। আপু ওই জিনিসটাকে হাত দিয়ে টাচ করতে করতে যতটুকু হাত নিচ্ছে ততটুকুই লম্বা জিনিসটা। তখন হঠাৎ করে জিনিসটা নড়ে চড়ে ওঠে এবং আপু চিৎকার দিয়ে ওঠার পরে জিনিসটা দৌড়ে চলে যায়। আপু স্পষ্ট বুঝতে পারতেছে মানে ও শরীর দিয়ে নেমে জিনিসটা চলে যাচ্ছে। তখন তাড়াতাড়ি আব্বু আম্মু মানে আমরা সবাই উঠে বসে আব্বুকে জিজ্ঞেস করি। তো আব্বু বলে যে ইঁদুর হবে। আবার আমি বলছি গরম পানির ব্যাগ, কিন্তু গরম পানির ব্যাগটা ছিল টেবিলের উপর আর যে জিনিসটা চলে গেছে আব্বু বলতেছি ইঁদুর হইলে ইঁদুরের একটা স্বাভাবিক সাইজ থাকে বা একটা থাকে। আর ইঁদুরের কিছু অংশ গেলে ওর লেজটা অনেক চিকন থাকে, কিন্তু এই জিনিসটা আমি যতটুকু হাত দিচ্ছি ততটুকুই লম্বা, অনেকটা সাপের মতো। মানে এই একটা ঘটনা। এরপর 13 সালে আমার আব্বু মারা যায়। এর মধ্যে আবার মানে হুজুর এনে আমাদের ঘরে মোটামুটি ঝাড়ফুঁক করে। আমার আব্বু অনেক বেশি নামাজি ছিল, উনি তাহাজ্জুদ নামাজ পড়তো, ইভেন আমাদেরকেও নামাজের জন্য অনেক বেশি করতো। তো আব্বু মারা যাওয়ার পরে 13 সালে আব্বু মারা যায়, 15তে আপুর বিয়ে হওয়ার পরে মানে বিয়ের পরপরই আপু কনসিভ করে ফেলে। তো একদিন আপুর শ্বশুর বাড়িতে ঘটনা এটা, মানে বিয়ের আগে আর আমাদের বাড়িতে কোনো ঘটনা ঘটে নাই, বিয়ের পরে শ্বশুর বাড়িতে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আপুর রুমের পাশে ছিল ড্রেন। তো আপু একদিন মানে তখন ওর 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় ও শুয়ে আছে, বিকেলবেলা হুট করে ও সাইডে তাকায় দেখে কি মানে তখন ও এরকম ও ঘুমের মধ্যে মানে আধো চোখে তাকিয়ে দেখে কি ওর পাশে ও যেভাবে শুয়ে আছে হুবহুব এরকম আরেকজন মহিলা শুয়ে আছে, ওর দিকে তাকিয়ে, বড় বড় নখ, চেহারা অনেকটা ভয়ানক, মানে ওর দিকে তাকায় আছে। তখনও মানে চিৎকার করবে না কি করবে, মানে ওর পেটে বাচ্চা, যদি বেবির কোনো ক্ষতি হয় এগুলো চিন্তা করে আপু মানে চুপ করে শুয়ে থাকে এবং অনেকক্ষণ তাকায় থাকার পরে আপু চোখ বন্ধ করে ফেলে।
এবং এরপরে চোখ খোলার পরে দেখে যে আর কোনো কিছু নাই। এরপরে এটা উনি ওনার শ্বশুর শাশুড়িকে জানায়। তো হুজুর এনে ঝাড়ফুঁক করে আপুকে তাবিজ দেয়। মানে এগুলো হচ্ছে কোনো একটা খারাপ জিনের বদ নজর পড়েছে আপুর উপরে, এই জন্য ভয় দেখানোর ট্রাই করতেছে বিভিন্নভাবে। আর ওদের কাজের মেয়ে ছিল, যেহেতু ভাইয়া বাইরে ছিল, কাজের মেয়েকে আপুর সাথে থাকতে বলে। এই হচ্ছে আমার ঘটনা। যদি ভালো লাগে আপনি শেয়ার করবেন এবং আমাকে জানাবেন। নাম মোস্তফা কামাল সাক্কু, গ্রাম চকবাজার, কুমিল্লা, থাকা কোতোয়ালি, কুমিল্লা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ও আমাদের সকলের দোয়ায় আপনি সুস্থ আছেন। আমি আপনার ভূত এফএমের একজন বড় ফ্রেন্ড। সেই সাথে 2012 সাল থেকে মোবাইলের মেমোরিতে ভূত এফএম লোড করে প্রতি রাতে ঘুমানোর আগে শুনে ঘুমাতাম আর শুক্রবারের জন্য অপেক্ষায় থাকতাম। তখন শুক্রবার মানে ছিল আমার কাছে অন্যরকম একটা রাত। এখন খুব মিস করি সেই দিনগুলোকে, যখনই আপনার ভূত এফএম গুলা শুনি। রাসেল ভাই, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী থাকি, এই জন্য স্টুডিওতে আসা আমার পক্ষে সম্ভব না। আমার ঘটনাটি যদি আপনার ভালো লাগে, দয়া করে আপনার কণ্ঠে আমার ঘটনাটুকু শোনাবেন, আর সেই ঘটনা শুনে নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সাল 2009। তখন সময়টা ছিল গরমকাল, আর আমাদের দেশে গরমকাল মানে লোডশেডিং। বরাবরের মতো সেই রাতে ঘুমানোর আগে রাত প্রায় 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে কারেন্ট চলে যায়। শহরে বাড়ি হওয়াতে কারেন্ট ছাড়া বাসায় বসে থাকা অসম্ভব ছিল, তাই সাথে সাথে রাস্তায় বের হয়ে গেলাম। রাস্তায় বের হয়ে দেখি আমার দুই বন্ধু রিমন আর আরমান, ওরাও গরমের জন্য রাস্তায় বের হয়েছে। রিমন আমায় দেখে বলল, বন্ধু চলো সামনে থেকে গিয়ে সিগারেট খেয়ে আসি। তখন আরমানও বলল চলো। তারপর ওদের সাথে হাঁটতে লাগলাম, কারণ সিগারেট দোকানটা ছিল আমাদের বাসা থেকে প্রায় 5 মিনিটের রাস্তা। 3 জন হাঁটতেছি, তখন আমার মোবাইলে আমার গার্লফ্রেন্ড কল আসে, আর আমি ওর সাথে কথা বলা শুরু করে দেই। রিমন আর আরমান ওরা দুইজন কথা বলতেছে, আমি ওদের পিছন পিছন হাঁটতেছি আর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছি। হঠাৎ কিছুক্ষণ পর মনে হইল আমি অনেকক্ষণ যেমন হাঁটতেছি, কিন্তু আমার আশেপাশে আমি কাউকেই দেখতেছি না। চারিদিকে কেমন জানি অন্ধকার মনে হইতেছিল। তখন আমি লক্ষ্য করলাম আমি হাঁটতে হাঁটতে অজানা কোথাও এসে পড়েছি, কিন্তু কোথায় আসলাম তা আমি বুঝতেছি না। চারদিক অন্ধকার, কারো কোনো সারা শব্দ নেই। হঠাৎ করে মনের ভেতরে একটু ভয় কাজ করা শুরু করলো। তখন খেয়াল করলাম আমার গার্লফ্রেন্ড, সেও চুপ, কোনো কথা বলছে না। আমি 2-3 বার হ্যালো বললাম, কিন্তু কোনো রিপ্লাই পাই নাই। তখন হাতের মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলটা অফ হয়ে গেছে। মনের ভিতরের ভয়টা যেন একদমই আমায় কাবু করে ফেলল। আমার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গা থেকে আমি কোথাও মুভ করতে পারছি না। আমার সাথে কি হচ্ছে এইসব? আমি কোথায়? উল্টাপাল্টা অনেক কিছু ভাবতে লাগলাম, আর মনে মনে আল্লাহকে ডাকা শুরু করলাম। যে সূরা মনে পড়তেছে তা পড়তে শুরু করলাম। হঠাৎ মনে হলো আমার পিছনে কেউ, সে আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। মনের ভয়টা আরো বেড়ে গেল। আমার মনে হচ্ছিল আমি এখনই দম বন্ধ হয়ে মারা যাব। ঠিক তখনই কে যেন পিছন থেকে আমার হাত ধরে একটা টান দিল, আর ঠিক তখনই সাথে সাথে আমি দেখতে পেলাম আমি শ্মশানের মধ্যে বেওয়ারিশ কিছু কবরের উপর দাঁড়িয়ে আছি। আর আমার হাত ধরে যে টান দিয়েছিল উনি ছিল সেই শ্মশানের দারোয়ান। উনি আমার হাত ধরে আমায় বলল, এখানে এত রাতে কি জন্য আইসস? আমি ওনার গলা শুনে বুঝতে পারলাম উনি মানুষ। সাথে সাথে উনিকে জড়িয়ে ধরে বলতে লাগলাম, আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই কথাটা 2-3 বার বলার পর আমি সেন্স হারিয়ে ফেলি। জানি না কতক্ষণ আমার সেন্স আসেনি। আমি চোখ মেলে দেখি ওই লোকটার সাথে আরো 2 জন লোক আমার পাশে দাঁড়িয়ে আছে। ওদের দিক তাকিয়ে আমি উঠে বসলাম। দেখি একটি দোকানের সামনে মাটিতে আমি বসা। কি হচ্ছে এই সব আমি তখনও বুঝতেছিলাম না। তখন এক লোক আমার বাসার ঠিকানা জানতে চাইল। তখন আমি আমার বাসার ঠিকানা দিলাম আর আমার আব্বুর নাম্বারটা দিলাম। ওই লোকটা আব্বুকে কল করে আসতে বলল। তারপর সাথে থাকা 2 লোক আমায় বলতে লাগলো, এত রাতে আমি কেন আসলাম এই জায়গায়? তখন আমি শুধু একটা কথাই বলছি, আমি জানি না আমি কিভাবে এখানে আসছি। তখন দারোয়ান ভাই যে আমার হাত ধরে টান দিয়েছে, তখন তিনি বলতে শুরু করলেন। উনি শ্মশানের গেটের পাশে বসেছিলেন
আমি নাকি মোবাইলে কথা বলতে বলতে ওনার সামনে দিয়ে শ্মশানে ঢুকে পড়ি। উনি তখন ভাবতেছিল হয়তো আমি নেশাখোর, তাই নেশা করার জন্য ভিতরে যাচ্ছি। কিন্তু উনি মনে মনে ভাবতে লাগলো রাত প্রায় 2টা বাজে, এত রাতে শ্মশানের ভিতরে তো কোনো নেশাখোর যাওয়ার সাহস করবে না। তখন উনি নাকি একটু ভয় পেয়েছে। তারপরও উনি অনেক কিছু চিন্তা করে আমার পিছনে পিছনে যেতে লাগলেন এইটা দেখার জন্য যে আমি কি করি। তখন উনি দেখলেন আমি নাকি শ্মশানে ঢুকে সরাসরি বেওয়ারিশ কবরস্থানের মধ্যে জায়গায় চলে যাই এবং এক জায়গায় দাঁড়িয়ে থাকি আর একা একা নাকি কি সব ভাষায় নিজে নিজে কথা বলতেছি। উনি ব্যাপারটা অনেকক্ষণ যাবৎ দেখতেছেন, কিন্তু উনি যখন বুঝতে পারেন আমার হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই উনি সাহস করে আমার কাছে যান আর আমার হাত ধরে টান মারেন। আর আমি নাকি সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরে সাথে সাথে সেন্সলেস হয়ে যাই। এই কথা শুনে ওই 2 লোকের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি তো পুরাই অবাক। তারপর কিছুক্ষণ পর আব্বু আসে রিক্সা নিয়ে। দারোয়ান আব্বুকে সবকিছু খুলে বলে। তারপর আমি আব্বুর সাথে বাসায় চলে যাই। বলে রাখা ভালো, রাসেল ভাই, আমি যে শ্মশানে ছিলাম তা আমার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূর। যাই হোক, আব্বু আর কিছু বলেন নাই। বাসায় গেলাম, মা অনেক বকাঝকা দিল আমাকে। তারপর আমি ঘুমাইতে আমার বেডে চলে যাই। বেডে শুয়ে ভাবতেছিলাম কি হয়েছে আমার সাথে, আর আমার সাথে থাকা 2 বন্ধু ওরা কোথায়। অনেক চিন্তা তখন আমার মাথায়। মোবাইল বন্ধ থাকার কারণে রাতে বন্ধুদেরকে ফোন দিতে পারে নাই। চিন্তা করতে করতে কখন জানি ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘোরে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এমন, 2 জন লোক এসে আমার হাত ধরে আমায় কোথাও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি ওদের মুখগুলো দেখতে পারতেছি। আমি অনেক চেষ্টা করতেছি ওদের হাত থেকে আমার হাত ছাড়ানোর, কিন্তু আমার মনে হচ্ছে ওরা আমার হাত লোহার কোনো কিছু একটা দিয়ে বেঁধে রেখেছে আর তাদের সাথে আমায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তখন দেখি হঠাৎ সেই দারোয়ান লোকটা আবার এসে আমার হাত ধরে টান দিয়ে ওদের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে আসে। আর তখনই ওই 2 লোক আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, আজ তুই এই দারোয়ান লোকটার জন্য বেঁচে গেলে, কিন্তু এই দারোয়ান লোককে আমাদের হাত থেকে কে বাঁচাবে। এই কথা বলে সাথে সাথে দারোয়ান ভাইয়ের পা ধরে ওনাকে টেনে হিস্ট্রে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। ওনাকে বাঁচানোর জন্য আমি অনেক চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই। আমি দারোয়ান ভাইটাকে ধরে রাখতে পারি নাই। ওরা দারোয়ান ভাইটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তখন আমি জোরে জোরে কান্না করছিলাম। হঠাৎ মা এসে আমায় ডাকতে শুরু করলো। আমি সাথে সাথে ঘুম থেকে উঠে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তখন মা বুঝতে পারলো যে রাতে আমার সাথে খারাপ কিছু হয়েছে। পরে সকাল হলো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসার পর মা আমাকে জিজ্ঞাসা করলো কাল রাতে কি হয়েছে। আমি মাকে সবকিছু খুলে বলি। মা ঘটনা শুনে আমাকে বলল, ওকে বিকালের জন্য বাসায় থাকি, আমাকে নিয়ে নাকি কোনো এক হুজুরের কাছে যাবে। আমিও ঠিক আছে বলে নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে সাথে সাথে আমার 2 বন্ধুকে কল করি এবং ওরা আমার সাথে দেখা করে। ওদের সাথে দেখা হওয়ার পর ওদেরকে আমি জিজ্ঞাসা করি, কাল রাতে আমি তোদের সাথেই কোথায় গেছিলাম আর তোরা আমাকে কোথায় নিয়ে গেছিস। আর আমার কথা শুনে ওরা তো পুরাই অবাক। ওরা ভাবতেছে আমি ওদের সাথে মজা করতেছি, কিন্তু আমি যখন ওদের সাথে রেগে যাই তখন ওরা বলল রাতে নাকি ওরা বাসা থেকে বেরই হয় নাই। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক। সাথে সাথে আমি আমার গার্লফ্রেন্ডকে কল করি। ওকে জিজ্ঞাসা করি, কাল রাতে আমি তোমার সাথে কখন কখন কথা বলছি। তখন আমার গার্লফ্রেন্ড আমাকে যা বলল তা শুনে আমি তো পুরাই হতবাক। গার্লফ্রেন্ডের সাথে নাকি আমি রাতে কথাই বলি নাই। সাথে সাথে কলটা কেটে দিয়ে আমি ওর কল হিস্ট্রি চেক করে দেখি সত্যিই তো রাতে আমি ওর সাথে কোনো কথাই বলি নাই। সাথে সাথে আমি একটা জায়গায় বসে পড়ি আর চিন্তা করতে লাগি কাল রাতে কি হয়েছে আমার সাথে। যা হয়েছে তা কি সত্যি নাকি আমার স্বপ্ন। বসে চিন্তা করতেছি, তখন বন্ধু রিমন এসে আমায় বলল, বন্ধু কি হয়েছে আমাদেরকে বল। তারপর ওদের কাছেও সবকিছু বললাম। ওরা আমার ঘটনা শুনে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে রিমন বলে, ওঠ বন্ধু, চল আমরা 3 জন মিলে শ্মশানের ওই দারোয়ানের কাছে যাই, তাহলে বুঝতে পারবো তোর ঘটনা কি সত্যি নাকি স্বপ্ন। ওর কথা শুনে আমার ওই দারোয়ান ভাইয়ের কথা মনে পড়ে গেল। তাই দেরি না করে 3 জন মিলে চলে যাই সে দারোয়ান ভাইয়ের সাথে দেখা করার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরে ওনার বাসা পাই। ওনার বাসায় গিয়ে দেখি বাসার সামনে কিছু মহিলা বসে কথা বলতেছে।
মহিলাদেরকে ওনার কথা জিজ্ঞাসা করতে ওরা আমাদের দিকে বলল ওনার শরীর ভালো না। কি সমস্যা জানতে চাইলে একটি মহিলা যে কিনা দারোয়ানের স্ত্রী, উনি বলতে লাগলো সকাল ভোরে নাকি ওনাকে সেন্সলেস অবস্থায় শ্মশান থেকে উদ্ধার করা হয়েছে, আর ওনার 2 পায়ের মধ্যে নাকি অনেক বেশি আঘাত পেয়েছে, কিন্তু ওনার সাথে কি হয়েছে তা এখনো তার স্ত্রী জানে না। এই কথা শুনে আমরাও ওনার সাথে দেখা করার জন্য বলি। ওনার স্ত্রী আমাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায়। আমরা দেখি উনি শুয়ে আছেন। ওনার স্ত্রী ওনাকে ডেকে দেন। উনি চোখে মিলে আমাকে দেখে অবাক করা চোখে তাকিয়ে কান্না করা শুরু করে দিলে সাথে সাথে আমি ওনার পাশে গিয়ে ওনাকে সান্ত্বনা দিই আর ওনার সাথে কি হয়েছে তা জানতে চাই। তখন তিনি কান্না ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি যখন শ্মশানের মধ্যে সেন্স হারিয়ে ফেলি তখন তিনি একা আমাকে নিয়ে শ্মশান থেকে বাহিরে আসতে পারছিলেন না। হঠাৎ তখন ওনার পিছন থেকে 2টা লোক আসে। ওনাকে বলতে লাগলো কি হয়েছে। এখানে লোকগুলোকে উনি দেখে এলাকার লোক মনে করে ওনাদের কাছে সাহায্য চাইল আমাকে শ্মশান থেকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য। তখন লোকগুলা ওনাকে সাহায্য করে আমাকে বাহিরে নিয়ে আসে। বাহিরে আসার পর উনি লোকগুলোকে চিনতে পারলেন না। তখন উনি লোকগুলোকে জিজ্ঞাসা করলেন ওনারা কারা, আগে কখনো ওনাদেরকে এই গ্রামে দেখি নাই। তখন একজন বলে উঠল ওনার এই গ্রামে নতুন বেড়াইতে আসছে আর এর মধ্যে আমি সেন্স ফিরে পাই। তখন আমার আব্বু এসে আমাকে নিয়ে চলে। আব্বু যখন আমাকে নিয়ে ওনাদের কাছ থেকে একটু দূরে চলে যায় তখন নাকি অন্য একজন লোক বলতে লাগে ওনার মানিব্যাগ নাকি শ্মশানের মধ্যে পড়ে গেছে। তখন ওই 2 লোকগুলা দারোয়ান ভাইকে অনুরোধ করলো, ভাই আমাদেরকে একটু উপকার করেন, মানিব্যাগটা খুঁজে দেন। দারোয়ান ভাইও কিছু চিন্তা না করে রাজি হয়ে আবার শ্মশানের দিকে হাঁটতে লাগলেন, আর ওই লোকগুলো ওনার পিছনে পিছনে হাঁটতেছেন। শ্মশানের মধ্যে প্রবেশ করার পর দারোয়ান ভাই বুঝতে পারলেন ওনার পিছনে কেউ নেই। এই ভেবে উনি পিছন দিকে তাকানোর সাথে সাথে কারা জানি ওনাকে ওনার 2 পা ধরে শ্মশানের ভিতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। উনি বুঝতে পারছিলেন না কি হয়েছে ওনার সাথে, কে ওনার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে তাও দেখতে পারছেন না। ওনার মনে হচ্ছে ওনার পায়ের মধ্যে কাঁটা জাতীয় শিকল লাগিয়ে ওনাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ টেনে নিয়ে যাওয়ার পর উনি বুঝতে পারলো কিছু একটা ওনার উপরে আশ্রয় পড়ার চেষ্টা করতে, কিন্তু ওনার কাছে আসতে পারতেছে না। যে জিনিসটা ওনার উপর আশ্রয় পড়ার চেষ্টা করছে সেই জিনিসটা ছিল অনেকটা লম্বা আকৃতির। যতবারই ওনার কাছে আসার চেষ্টা করতেছে ততবারই নাকি কোনো একটা কিছু ওই অবয়বটাকে বাধা দিতেছে। এমন করে প্রায় অনেকক্ষণ উনি ওই অবয়বটার সাথে যুদ্ধ করে পরে উনি শুনতে পান ফজরের আজান। এর আওয়াজের সাথে সাথে অবয়বটাও থেমে গেল আর যাওয়ার সময় বলে গেল, আজ তোদের 2 জনেরই কপাল ভালো। এই বলে অবয়বটা চলে গেল। তারপর উনিও সেন্সলেস হয়ে যান। পরে জানতে পারলেন ওনার সাথে নাকি একটা তাবিজ ছিল। উনি জানতেন উনি যে কাজ করেন ওনার সাথে এমন কিছু ঘটবে, তাই উনি এক হুজুরের কাছ থেকে ওনার শরীর বন্ধ রেখেছেন। আর উনি এইটাও বলছে যে আজ ওনার জন্য আমিও বেঁচে গেছি। ওনার এইসব কথা শুনে ওনার পাশে থাকা সবাই নিস্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমরা এলাকায় চলে আসলাম। আমি আমার বন্ধুকে বিদায় জানিয়ে বাসায় এসে মাকে আবার সবকিছু খুলে বললাম। মা আমার কথা শুনে একটু দুশ্চিন্তায় পড়ে গেলেন। সাথে সাথে এক হুজুরকে কল দিলেন। হুজুর ঘটনা শুনে আমার মাকে বলল আমাকে নিয়ে মাগরিবের নামাজে ওনার বাসায় যেতে। পরে মাগরিবের পর মা, আমি আর আব্বু 3 জন মিলে হুজুরের বাসায় যাই। হুজুর আমাকে দেখে সাথে সাথে একটা রুমে নিয়ে চলে গেলেন আর আমার কাছ থেকে সবকিছু জানলেন কি হয়েছে। কিছুক্ষণ পর হুজুর আমাকে ওনার রুমে রেখে উনি অন্য একটা রুমে চলে গেলেন। প্রায় 3 ঘন্টা পর উনি রুম থেকে বের হলেন। বের হয়ে আমাকে বলতে লাগলেন কাল রাতে যা হয়েছে তা ছিল এমন যে জিনগুলো কাল রাতে আমায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা ছিল হিন্দু জিন। ওই জিনগুলো নাকি প্রায় 100 বছর ধরে বন্দি জীবন কাটাচ্ছে। তার কারণ হলো আমার দাদার মা মানে আমাদের বড় মা নাকি ওই জিনগুলোর দেহের কিছু অংশ কেটে নিয়ে ওনার কাছে রেখে দিয়েছেন, যার জন্য জিনগুলো তাদের সমাজে যেতে পারছে না। এই অভিশাপ থেকে বাঁচার জন্য নাকি জিনদের বাদশা জিনদেরকে বলেছে যদি ওরা আমাদের বংশের কোনো ছেলেকে শ্মশানে নিয়ে গিয়ে বলি দিতে পারে তাহলে জিনগুলো নাকি ওদের সমাজে পুনরায় যেতে পারবে। তাই জিনগুলা যখনই বলি দেওয়ার সময় হয় আমাদের পরিবারের ছেলেদেরকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করে,
কিন্তু প্রতিবারই নিয়ে যেতে ব্যর্থ হয়। গতকাল জিনগুলোর সেই রাত ছিল বলি দেওয়ার। তখন ওরা আমাকে রাস্তায় একা পেয়ে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য সুযোগ পেয়ে যায়। ওরা আমাকে নিয়ে চলে আসে, কিন্তু দারোয়ান আমার পিছনে ছিল বলে ওরা আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তাই জিনগুলো রেগে গিয়ে দারোয়ানকে মেরে ফেলার চিন্তা করে, কিন্তু দারোয়ানের গা বন্ধ করা ছিল, তাই দারোয়ানকে কিছু করতে পারে নাই। কারণ জিনগুলো তাদের সমাজ থেকে দূরে থাকার কারণে তাদের অনেক শক্তি কাজ করে না। হুজুর আরো বলছে, যদি জিনগুলাকে তাদের অঙ্গগুলো দিয়ে দেন তাহলে ওরা আর কোনোদিন আমাদেরকে সমস্যা করবে না। আব্বু হুজুরের কথা শুনে অবাক চোখে তাকিয়ে বলল, না না হুজুর, তাদের অঙ্গ কখনো দেওয়া যাবে না। আব্বুর দাদি মানে আমার বড় মা নাকি বলে গেছেন, যত ক্ষতি হোক না কেন জিনগুলোকে তাদের অঙ্গ কখনো না দেওয়া হয়। যদি দিয়ে দেই তাহলে জিনগুলো আমাদের পুরো বংশ শেষ করে ফেলবে। হুজুর আব্বুর কথাগুলো শুনে আমাকে একটা তাবিজ দিয়ে বলছে, রাতে কোথাও একা থাকলে যেন তাবিজটা সাথে রাখি। তারপর থেকে এখনো পর্যন্ত আমার সাথে আর তেমন কিছু হয় নাই। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন এবং ভূত.com-এর সকল লিসেনারদের আমার সালাম, আর সবাই আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। এই বলে আমি আমার ঘটনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।